কুম সবাইকে, কি খবর? সবার কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা বস আজকে খুবই মজার কিছু জিনিসপত্র পড়বো, যেটার অ্যানাউন্সমেন্ট আমি কিন্তু ফেসবুকেও দিয়ে রাখছিলাম আপনাদের গ্রুপে। যে এখানে আমরা বলেছিলাম যে আজকে আমরা নদী নৌকা রিলেটেড প্রবলেম গুলো সলভ করব। এই প্রবলেম গুলো আসলে আমাদের সিকিউ এমসিকিউ তে অনেক আসে, বোর্ড পরীক্ষায় অনেক আসে, কলেজের পরীক্ষাতে আসে, ইভেন অ্যাডমিশন টেস্টে আসলে ভুরি ভুরি প্রশ্ন কিন্তু এখান থেকে দেখা যায়। এই যে বলছে আসসালামু আলাইকুম মাননীয় ভাইয়া, এই আমার নামের সামনে মাননীয় কথাটা কে আগে লাগাইছিল? খারাপ লাগে না? ভালোই লাগে। ওই যে বললাম না যে হঠাৎ করে মনে হয় যে আমি একটা দেশ চালাই, এরকম লাগে। হ্যাঁ ভাইয়া, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের কলেজে কার কবে থেকে ক্লাস শুরু একটু আমাকে জানাও তো। তোমাদের কবে কবে থেকে ক্লাস শুরু হচ্ছে? 8 তারিখ থেকে সবার বেশিরভাগ দেখছি। কারো 7 আছে, কারো 9 আছে, বেশিরভাগেরই 8 তারিখ থেকে, তার মানে রবিবার থেকে ক্লাস শুরু। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। 10 তারিখ 15 তারিখ, ওরে বাবা। এই যে কলেজে যাবা, কলেজের ক্লাসগুলোতে তোমার স্কুল থেকে যেহেতু এটা আলাদা, তোমাদেরকে একটু কিছু কথা বলে তারপর শুরু করবো, এর মধ্যে সবাই একটু জয়েন করতে থাকো। যেটা আমি আসলে বলতে চাই, একটু স্ট্রংলি রিকমেন্ড করতে চাই, সেটা হচ্ছে তোমার কলেজে যেহেতু প্রথম থেকে তুমি যুক্ত হচ্ছ, কখনোই প্লিজ লাস্টের বেঞ্চের দিকে বসবা না। প্রথম সারিতে থাকার চেষ্টা করো প্রথম থেকেই। এবং ক্লাসে যারা সিরিয়াস তাদেরকে বন্ধু বানানোর চেষ্টা করো। কেন এটা বলছি? কারণ তুমি যদি এমন মানুষদের সংস্পর্শে থাকো যে যারা নিজেরা পড়াশোনায় সিরিয়াস না, সারাক্ষণ আজে বাজে কথাবার্তা বলে, মুভি নিয়ে গল্প সল্প করছে, পড়াশোনার ধারে কাছে নাই, তাহলে তুমিও দেখবা দিন শেষে তাদের মতনই হয়ে যাচ্ছ। কিন্তু তুমি যদি একটু কষ্ট করে ওই সঙ্গটা পেতে পারো যারা আসলে পড়াশোনা নিয়ে সিরিয়াস, তারা কিন্তু দেখবা যে তোমাকেও পড়াশোনায় সিরিয়াস করে তুলছে। এটা আসলেই হয়। এবং আমার স্কুল লাইফের সাথে কলেজ লাইফের হিউজ পার্থক্য জাস্ট এই একটা কারণে, কারণ আমি স্কুলে থাকতে রেজাল্ট এত ভালো হতো না, আমার যে ফ্রেন্ড সার্কেলরা ছিল তারাও আমার মতন রেজাল্ট করতো। কিন্তু আমার কলেজে যখন গেছি, কলেজে কিন্তু আমার দেখা গেছে রেজাল্ট অনেক ভালো হওয়ার মেইন কারণে ছিল এটা, যে আমার ফ্রেন্ড সার্কেলটা অনেক ভালো ছিল, যাদের সাথে মিশতাম তারা অনেক সিরিয়াস স্টুডেন্ট ছিল, সারাক্ষণ পড়াশোনা নিয়েই কথা বলতো। তো তোমার কাছে হয়তো বা মনে হতে পারে যে ভাইয়া তাহলে কি আমরা আতলামি করব? আমি বলবো যে হ্যাঁ, এখন এই মুহূর্তে তোমার যে বয়স, তোমার যে পড়াশোনার সময়টা, এখন ভরপুর পড়াশোনারই সময়, একদম ভরপুর পড়াশোনার সময়। এই সময়টাতে যত পারো আতলামি করো, এখন আতলামি করারই সময়। ঠিক আছে? এবং তুমি তারপরে ভার্সিটিতে ওঠো, তখন দেখা যাবে অনেক কিছু করার স্কোপ থাকবে, কিন্তু এই ইন্টারের 1.5-2 বছর এটা কিন্তু সিরিয়াসলি আসলেই পড়াশোনার জন্য আতলামির একটা পারফেক্ট জায়গা। তো এটার জন্য আসলে তোমার ফ্রেন্ড সার্কেলও যদি তোমার মতন হয়, পড়াশোনার প্রতি উৎসাহী হয়, তাহলে তুমিও কিন্তু দেখবা যে তাদের মতনই আচরণ করছো। বুঝতে পারছো? তো এটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে তাসনিয়া বলেছো কলেজের সিলেবাসের সাথে তো শিখর সিলেবাস মিলবে না ভাইয়া, তাহলে আমরা কি করব? দেখো, তোমরা যারা অলরেডি আমাদের সাথে ফুল প্রোগ্রামে ভর্তি হয়ে গেছো, তারা কিন্তু সকল চ্যাপ্টারের এনিমেটেড লেসন তোমরা পেয়ে গেছো। এখন বিভিন্ন কলেজের সিলেবাস একটু উল্টাপাল্টা হয়, এবং উল্টাপাল্টা মানে মেসাকার লেভেলের উল্টাপাল্টা হয়। দেখা যায় যে এমন একটা চ্যাপ্টার দিল, যে চ্যাপ্টারটা পড়ার জন্য আরো আগে 2টা চ্যাপ্টার পড়ে আসতে হবে, কিন্তু দেখা যায় তারা সূত্র মুখস্থতে বেশি প্রায়োরিটি দেয়, যার কারণে ওই যে চ্যাপ্টারের যে লিঙ্ক গুলা, একটা চ্যাপ্টারের সাথে একটার যে লিঙ্ক, সেইটা তারা আসলে মেনে চলে না। এটা স্টুডেন্টদের জন্য পরে ক্ষতির কারণ হয়ে যায়। কিন্তু আমরা যখন সিলেবাসটা সাজিয়েছি শিখতে, তখন কিন্তু এমন ভাবে প্ল্যান করা হয়েছে যাতে করে প্রথম তোমার কনসেপ্টের যে ল্যাকিংস সেগুলা যাতে তৈরি না হয়, সিকোয়েন্সটা যাতে করে ঠিক থাকে, এটা ছিল প্রায়োরিটি নাম্বার 1। আর প্রায়োরিটি নাম্বার 2 ছিল বেশিরভাগ কলেজে যেভাবে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলায় পড়ানো হয়, আমরাও যাতে করে সেভাবে করেই আগাতে পারি। কিন্তু কখনোই উল্টা পাল্টা চ্যাপ্টারকে আমরা আগে দিব না। যেগুলা করার জন্য আগে 3টা চ্যাপ্টার পড়ে এসে তারপর পড়লে ভালো হয়, সেগুলা হুট করে দিয়ে দিলাম তোমার কলেজের জন্য, তো ভাই এটা আলটিমেটলি তোমার জন্য ভালো কিছু বয়ে আনবে না। তো এই জন্য যেটা করতে হবে,
যে তুমি আগে দেখবা শিখতে যে সিলেবাসটা কভার করা হচ্ছে সেইটার প্রায়োরিটি প্রথমে রাখবা। এটা কয়েকদিন কলেজে গেলেই তুমি বুঝে যাবা। যেই ভেক্টর চ্যাপ্টারটা আমি তোমাদেরকে 10টা-12টা লেকচারে শেষ করব, সেই ভেক্টর চ্যাপ্টার দেখবা যে কলেজে হয়তো বা 4.5 ঘন্টায় শেষ করে দিচ্ছে। তো আলটিমেটলি তোমার ওখান থেকে লার্নিংটা আসলে খুব বেশি যে হবে এটা আসলে বলা যায় না। তুমি কলেজে গেলেই তারপরে বুঝবা। আমার কথার সাথে পরে মিলাই নিও, এটা গত কয়েক বছর ধরে হয়ে আসছে। আমাদের সময় এরকম হয়েছে যে কলেজে খুব দ্রুত সিলেবাস শেষ করে দেওয়া হয়, কারণ আসলে তাদের তো ওরকম টাইম থাকে না। এবং আমরা যেরকম রাত 10টা পর্যন্ত তোমাদের পড়াতে পারছি, সেরকম তার কলেজে সুযোগ থাকে না। একটা সবকিছু একটা নিয়মের মধ্যে যে দিয়ে যেতে হয়, যার কারণে দেখা যায় ওই রকম টাইম দিয়ে আলটিমেটলি কভার করাটা খুব টাফ হয়ে যায়। তো এই জন্য তোমার হচ্ছে আহ আমাদের যে ক্লাসগুলো আছে সেগুলো আগে প্রায়োরিটি দিয়ে শেষ করবা, তারপরে কলেজের সিলেবাস। এটা স্কুল না যে আমাকে স্কুলের পরীক্ষায় ফার্স্ট হইতে হবে। কলেজে তুমি আগে তুমি দেখবা তোমার পড়া আগাচ্ছে কিনা। যেটাই পড়ো না কেন, শিখতে পড়ো কলেজে পড়ো, তুমি দেখো তোমার পড়াটা আগাচ্ছে কিনা। যেই চ্যাপ্টারটা আমি শেষ করছি এই চ্যাপ্টারটা নিয়ে আমি কনফিডেন্ট কিনা, যে হ্যাঁ আমি যেখান থেকে প্রশ্ন আসুক আমি অ্যান্সার করতে পারবো। এটাই দরকার আসলে। ভাই ভেক্টরের ক্রস গুণন আসেনি ভাই, ওগুলো আসবে সামনে। এই আকিবুর, এই রুটিন দেওয়া নিয়ে আবার কিসের রুটিন দিব ভাইয়া? কিসের রুটিনের কথা বলছো আমি বুঝলাম না ভাইয়া। কলেজে না গেলে তোমার কলেজ যদি সমস্যা না করে তাহলে আর কোনো অসুবিধা নাই। আমাদের এই এখন আমি বললে তোমরা ভাববা যে হচ্ছে ভাইরা হয়তো বা আমাদেরকে মানে শিখতে থাকার ব্যাপারে বেশি ইয়া করতেছে, কিন্তু তুমি নিজেই একটু বিবেচনা করে দেখো। কলেজে ক্লাস শুরু হলেই আমার কথা বিশ্বাস করা লাগবে না, যে কলেজে ক্লাস শুরু হলে তুমি একটা ক্লাস থেকে কতটা বুঝছো, আর শিখর একটা ক্লাস সম্পূর্ণ মনোযোগ দিয়ে করতে পারলে তুমি কতটুকু বুঝতে পারছো। তো তখন তুমি আসলে বুঝতে পারবে কোথায় ফোকাস করা উচিত। ঠিক আছে, ওকে। ওই যে বললাম শিখর পড়া কলেজের পড়া কিভাবে একসাথে পড়বা, আগে দেখবা শিখর সাথে মিলছে কিনা। কলেজের যে সিলেবাসের চ্যাপ্টার গুলো আছে সেগুলো আগে দেখবা শিখর সাথে মিলছে কিনা। শিখর সাথে যদি মেলে তাহলে তো হয়ে গেল, যদি না মেলে তাহলে শিখর সিলেবাসের প্রায়োরিটি আগে থাকবে। এটা মাস্ট, ঠিক আছে। এটা এটা না হলে পরে কনসেপ্টের ওই ঝামেলার মধ্যে কিন্তু পড়ে যাবা। তো আর যদি একান্তই কলেজে যখন প্রেসার থাকবে, সিটি পরীক্ষা বা যে কোনো পরীক্ষা টরীক্ষা থাকবে, সেটার জন্য যারা আমাদের ফুল কোর্সে ভর্তি হয়ে যাবা তারা হচ্ছে ওই এনিমেটেড লেসন সব চ্যাপ্টার গুলা পেয়ে যাবা, তো তখন তো হয়েই গেল। চলো, আজকে ভেক্টর শেষ ক্লাস কেন? আরে ভেক্টর মাঝামাঝিতে আছে, এখনো কত কিছু পড়ানো বাকি। চলেন আমরা তাহলে শুরু করি। হ্যাঁ, আমরা তাহলে শুরু করি বিসমিল্লাহ বলে। ওকে, আজকে আমাদের একটু তোমাদের ধৈর্যটা লাগবে, আজকে পড়াটা খুবই গুরুত্বপূর্ণ। নদী নৌকা রিলেটেড যে সমস্ত প্রবলেম গুলো আছে সেগুলো আজকে আমরা আলোচনা করব। এবং ভাই এখান থেকে এত প্রবলেম আসে, সিকিউ এমসিকিউ টেস্ট পরীক্ষা বলো, তোমার বোর্ডের পরীক্ষা বলো, তুমি বোর্ডের প্রশ্ন দেখলেই খুললেই বুঝবা কত প্রশ্ন আসে ভেক্টর থেকে, এই টপিকটা থেকে। এবং অ্যাডমিশনেও অনেক প্রশ্ন আসে। তো এই জন্য যত টাইপের প্রবলেম আসলে আছে এই রিলেটেড, নদী নৌকা রিলেটেড, সবগুলো আমি এক ধাক্কায় তোমাকে একসাথে করাতে করাতে নিয়ে যাব। সো সবাই খাতা কলম নিয়ে বসো, ক্যালকুলেটর নিয়ে বসো, আমরা একসাথে ম্যাথ প্রবলেম কিন্তু সলভ করব। সো এখন আর কেউ কমেন্ট করো না প্লিজ, ফিজিক্স সেকেন্ড পেপার কোন বই কিনবা, তপন স্যার ইসাক স্যার দুইটাই কেন, এই দুইটা বই মেইনলি রাখো। ঠিক আছে, ওকে। সো সবাই একটা কাজ করো এখন, আমরা হচ্ছে একজন বলছে ভালো করে বুঝায়েন। আমি চেষ্টা করব, আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের একদম যত্ন দিয়ে আদর দিয়ে বোঝানোর জন্য। একটু মনোযোগ দাও, দেখবা ইনশাল্লাহ বুঝতে পারবা। আর না হলে রেকর্ড তো আছেই। শোনো, সবাই এক হাত দূরে মোবাইল ফোন ডিভাইস ল্যাপটপকে রেখে দাও, মাঝখানে খাতাটা থাকবে, এবং যা কিছু পড়াবো প্রথম ধাক্কাতেই বুঝতে হবে তোমাকে, এরকম একটা মাইন্ডসেট নিয়ে অ্যাটেনশন নিয়ে তারপরে ক্লাস করো। ঠিক আছে, চলেন আমরা শুরু করি বিসমিল্লাহ বলে। ওকে, সো প্রথমে আগে আমরা একটা জিনিস একটু আলোচনা করতে চাই, সেটা হচ্ছে মনে করো তোমাকে বলা হলো এইটা হচ্ছে আমাদের এ বিন্দু, এইটা হচ্ছে আমাদের এ বিন্দু, হ্যাঁ, এবং এইটা হচ্ছে বি বিন্দু। ধরো তুমি ঢাকা শহরে আসো, তো তোমাকে বলল যে এই এ বিন্দুটা থেকে বি বিন্দুতে যেতে এখানে একটা সোজা রাস্তা আছে, একটা সোজা রাস্তা আছে। তো ভাইয়া তুমি কিন্তু এ থেকে বি তে সোজা যেতে গেলেই কিন্তু পৌঁছায় যাবা। এখন এ তে হচ্ছে তোমার বাসা আর বি তে হচ্ছে তোমার কলেজ, তুমি সোজা রওনা দিলেই কিন্তু এ থেকে বি তে পৌঁছায় যাবা। কিন্তু ঝামেলা যেটা হয়, দেখা যায় যে এ থেকে যখন এই বি তে আমরা যাই, তখন তোমার কলেজের সকল স্টুডেন্টরা একই সাথে সবাই চায় এ থেকে বি তে যেতে। এখন এতে করে কি হবে, দেখা যাবে যে এই রাস্তায় জ্যাম বেঁধে যাবে।
রাস্তায় অনেক জ্যাম লেগে যাবে, যার ফলে তোমার কিন্তু এ থেকে বি তে পৌঁছাতে অনেক কম সময় লাগবে না। যদিও রাস্তাটা কম, কিন্তু তোমার সময় অনেক বেশি লেগে যাবে। কেন? কারণ রাস্তায় জ্যাম আছে অনেক। তো তুমি এ থেকে যখন বি তে যেতে চাও, তখন কিন্তু তোমার কাছে মনে হচ্ছে যে ভাই এটাই তো সবচেয়ে কম রাস্তা। এছাড়াও আরেকটা রাস্তা আছে। ধরো এইরকম করে একটা সাইড রাস্তা আছে, থাকে না যে আমরা অলিগলি দিয়ে যেতে চাই, তো এরকম একটা সাইড রোড আছে। কিন্তু কোন রাস্তাটা সবচাইতে কম? এই যে এ থেকে বি এর যে রাস্তাটা ভাইয়া, এই রাস্তাটা কি সবচাইতে ছোট না, সবচাইতে কম না এ থেকে বি এর রাস্তাটা? তাই তো? হ্যাঁ, আচ্ছা দেখা যাচ্ছে না নাকি? ঠিক আছে তো সব? ওকে। সো এ থেকে বি যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু সবচাইতে কম, সবচাইতে কম। কিন্তু যেটা বললাম, যখন সবাই এই ছোট রাস্তা দিয়ে অতিক্রম করতে চায়, তখন যে ঝামেলাটা হয় যে এখানে একটা জ্যাম লেগে যায়, একটা জ্যাম লেগে যায়, যার কারণে রাস্তা কম হলেও পৌঁছাতে কিন্তু অনেক বেশি সময় লেগে যাবে। কিন্তু যদি তুমি এই সাইড রাস্তাটায় আসো, এই রাস্তাটা অনেক বড় বলে, একটু ঘুরে যাওয়া লাগবে বলে বেশিরভাগ ছেলেমেয়েরা দেখা যায় এই রাস্তাটা ফলো করে না, কারণ রাস্তা তো অনেক বড়, ওখানে তো আরো যেতে দেরি হবে, তারা এটা মনে করে। কিন্তু এই রাস্তাটা যেহেতু ফাঁকা ছিল, তাই দেখা যায় যে এই রাস্তাতে গেলে কিন্তু সবার আগেও পৌঁছায় যাচ্ছে, তার কম সময় লাগছে। তো বিষয়টা হচ্ছে, আমরা যদি একটু এভাবে চিন্তা করি যে সবচেয়ে কম দূরত্ব মানেই যে ওই রাস্তা দিয়ে গেলে সবচেয়ে কম সময় লাগবে, এইটা কিন্তু সঠিক না। আমি আবার বলছি, আমাদের সবার কাছে সবসময় মনে হয় যে ভাইয়া এখান থেকে এই পর্যন্ত রাস্তাটা তো সবচাইতে ছোট, তাহলে আমার তো এই এ থেকে বি তে এই রাস্তা বরাবর গেলে সবচেয়ে কম সময় লাগবে। কিন্তু আসলে সবচেয়ে কম সময় কিন্তু লাগছে না জ্যামের কারণে। কিন্তু এই রাস্তাটা বড় হলেও এই রাস্তা দিয়ে তুমি আগে বি তে পৌঁছাচ্ছ, এখানে সময়টা লাগছে কম। তো তাহলে এইটা কিন্তু মাথার মধ্যে একটু ভালোভাবে ঢুকায় ফেলো যে সময় কম, এখানে লাগছে হলো সময় কম, আর এইটা হচ্ছে রাস্তা কম। তো রাস্তা কম মানেই যে সময় ওখানে কম লাগবে, এইটা কিন্তু কখনোই ঠিক না। আশা করি এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা, যে আমাদের যে যদি রাস্তা কম হয় তাহলে যে সময় কম লাগবে, এটা কিন্তু কখনোই ঠিক না, নাও হতে পারে। বেশিরভাগ সময় হয়ে যাবে হয়তোবা। ধরো আমি যদি বলি একটা পাখি, সেই পাখিটা হচ্ছে এ পাখি, এখান থেকে, আচ্ছা পাখি বলতে কিন্তু আমি ওই যে বার্ড কে বুঝাচ্ছি, এই পাখি কিন্তু অন্য কোনো পাখি না, এটা আকাশ দিয়ে যেটা উড়ে যায় সেই পাখিটা। এ থেকে যে বি পাখি, হ্যাঁ, পাখি এ থেকে বি তে যাবে, ঠিক আছে? এখন এইখানে কিন্তু আর জ্যামজটের কোনো ঝামেলা নাই। সো তাহলে এ থেকে যখন বি তে যাবে, তখন কিন্তু সে সোজা রাস্তাই তার কাছে সবচাইতে কম দূরত্ব, এবং এই সোজা রাস্তাতে যেতেই তার সবচাইতে কম সময়ও লাগবে। তো কিছু কিছু কেসে এরকমই কিন্তু হয়ে যায়, তাই না? যে কম রাস্তা এবং দূরত্ব আমাদের কম এবং সময়ও লাগছে কম, ঠিক আছে? দূরত্বও কম, সময়ও কম। কিন্তু অনেক সময় এরকম কিন্তু নাও হতে পারে, সেটাই আমি একটা এক্সাম্পল দিয়ে বললাম, যে আমাদের কিন্তু রাস্তা কম মানেই সময় কম লাগবে, এটা সব সময় নাও হতে পারে। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে? ওকে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, জোস। তাহলে আমরা এইবার আসলে মূলত যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি, একটু বলি তোমাকে। সেটা হচ্ছে যে আমাদের নদী পার হওয়া সংক্রান্ত সমস্যা। বিষয়টা কেমন হয় একটু বলি। মনে করো আমি হেলিকপ্টারে করে যাচ্ছি, যাচ্ছি, যেতে যেতে উপর থেকে আমি নিচের দিকে তাকালাম, নিচে তাকায় দেখলাম যে একটা নদীর প্রবাহ চলে যাচ্ছে। এই যে নদীর প্রবাহ চলে যাচ্ছে, এই দুইটা হচ্ছে নদীর সেই পার, এই দুইটা হচ্ছে নদীর পার, এবং স্রোতের যে বেগ সেটা হচ্ছে ডান দিক বরাবর কাজ করছে। এটা হলো আমাদের স্রোতের বেগ, স্রোতের বেগ। এই যে কালার দিয়ে যেটা লিখেছি, এটা হচ্ছে কি আমাদের স্রোতের বেগ, ঠিক আছে? এটা হচ্ছে স্রোতের বেগ। সো স্রোতটা বাম দিক থেকে ডান দিকে বয়ে যাচ্ছে, ঠিক আছে? ওকে। সো তাহলে দেখো,
আমি উপর থেকে দেখছিলাম, মানে কি ওই যে হেলিকপ্টার ভিউ বা বার্ডস আই ভিউ বলে যেটাকে, বা টপ ভিউ ধরো, উপর থেকে আমি দেখছি যে নদীর এইটা একটা পার এবং এইটা হচ্ছে আরেকটা পার। আমি তোমাকে যদি একটু ছবি দেখাই, আমরা একটু পরে সিমুলেশনের মধ্যে যাব। সো এইখানে দেখো একটা নৌকা আছে, হ্যাঁ। তো এখানে আমি যেটা করব যে দেখা যাবে যে হচ্ছে এখান থেকে এই পার থেকে দেখো নৌকাটা কিন্তু অপর আরেকটা পারে গিয়ে পৌঁছায় গেল। একটা নৌকা এই পার থেকে ওই আরেকটা পারে গিয়ে পৌঁছালো। তো এই পৌঁছানো রিলেটেড বিভিন্ন টাইপের প্রবলেম আমরা আসলে আজকে সলভ করব। ঠিক আছে? যে যখন এই নৌকাটা, ধরো আমি যদি নৌকাটাকে একটু এই দিকে চালনা করি, ধরো এই দিকে চালনা করি, আমাদের নদীর যে স্রোত সেটা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, নৌকাটাকে আমি এই দিকে চালনা করলাম, সো তাহলে দেখো এটা কিন্তু এই যে ওর ওই পাশে যেতে, অপর দিকে পৌঁছাতে তার দেখো 14.21 সেকেন্ড সময় লেগে গেছে। আমি যদি এটাকে আরো একটু বাঁকায় দিতাম, আরো একটু যদি বাঁকায় দিতাম, তাহলে দেখো এই এর এখন যাইতে কতক্ষণ সময় লাগে, ওখানে দেখো টাইমটা দেখাচ্ছে। দেখো একই বেগে কিন্তু রওনা দিচ্ছে, দুইজনের বেগ কিন্তু একই রকম ছিল। দেখো এখন সেটা হচ্ছে আমাদের 22.4 সেকেন্ড লাগছে। যে এখানে হলো স্রোতের যে বেগ সেটা ছিল 3 একক, আর নৌকার যে বেগ সেটা ছিল 4 একক। ঠিক আছে? তো এরকম আমরা আসলে মূলত বিভিন্ন টাইপের ম্যাথ প্রবলেম এখন সলভ করব, যেইগুলাতে দেখা যাবে যে আমাদের নদীর যে স্রোত সেটা বাম দিক থেকে ডান দিকে বয়ে যাচ্ছে, এবং আমাদের নৌকাটা চাইবে এই পার থেকে ওই পারে পৌঁছাতে। আচ্ছা, অর্থাৎ নৌকাটা কোথায় আছে? নৌকাটা আছে মনে করো এই জায়গাতে। এইটা মনে করো আমাদের সেই এ বিন্দু, আর এর ঠিক বিপরীত যে বিন্দুটা সেইটাকে মনে করো বললাম বি বিন্দু। সো আমরা চাই যে স্রোত এদিকে রওনা দিচ্ছে, এদিকে স্রোতের বেগ আছে, স্রোতের বেগটাকে আমি ভি দিয়ে প্রকাশ করলাম, এটাকে ভি দিয়ে প্রকাশ করলাম, এবং একটা নৌকার বেগ আছে সেটা হচ্ছে ইউ। ইউটা মনে করো যে কোনো একটা দিকে হবে। তো আমাকে এখান থেকে বিভিন্ন রকম প্রশ্ন করবে, বিভিন্ন রকম প্রশ্ন করবে। কি কি টাইপের প্রশ্ন করবে সেটা হচ্ছে আমরা দেখব। আচ্ছা, এনিমেটেড লেসনটাতে তো আছেই, কিন্তু একটু ক্লাসের কনসেপ্টটা ক্লিয়ার হয়েও, কারণ এনিমেটেড লেসনে তুমি হচ্ছে দেখবা কিছু জিনিস হয়তো একটু আপডেট করা লাগবে আমাদের, কিন্তু এখানে একবার আপডেটেড জিনিসগুলো আছে। ঠিক আছে? ওকে, ইউসুফ বলেছো যে মিম আসো চা খাই। এরা কোথা থেকে আসে এরা? আরে কি ভাই, মিম আসো চা খাই, এখানে কোথায় চা আছে? ও কি ভাবছে যে এটা চায়ের প্রবাহ? বাম দিক থেকে জিসিবি, সাব্বাস, সবাই এরকম করে লিখে দিবা। ঠিক আছে, জিসিবি। ওকে, তাহলে ভাই দেখো এইখানে আমাদের নদী নৌকা রিলেটেড যে সমস্যাগুলো থাকবে সেগুলোতে আমরা মূলত দুইটা পার্টে প্রবলেমটাকে ভাগ করতে চাই। একটা হচ্ছে আমরা চাই মিনিমাম টাইমে পৌঁছাতে, মিনিমাম টাইমে পৌঁছাতে চাই, না সরি, প্রথমে আমরা চাইবো হচ্ছে মিনিমাম ডিস্টেন্সে অপর পারে পৌঁছাতে। হ্যাঁ, আমরা চাইবো মিনিমাম ডিস্টেন্সে অপর পারে পৌঁছাতে, যে এ থেকে বি তে আমি হচ্ছে মিনিমাম ডিস্টেন্সে যেতে চাই। আর আমি চাই আরেক ভাবে যে না, মিনিমাম টাইমে আমি যেতে চাচ্ছি। যেমন দেখো অনেকটা এটার মতন, যে যদি মিনিমাম ডিস্টেন্সে যেতে চাই তাহলে তো আমাকে এ থেকে বি তেই যেতে হবে সোজাসুজি। আর যদি মিনিমাম টাইমে যেতে চাইতাম তাহলে আমাকে এই পথ ঘুরে তারপরে যেতে হতো। ঠিক তেমনি এখানেও বিষয়টা এরকম কিছু বিষয় থাকবে, যেখানে আমরা চাইবো যে এ থেকে বি তে আমি একদম সোজাসুজি যাতে চলে যাই, মানে একদম সবচেয়ে কম পথ যেন আমি অতিক্রম করে এ থেকে বি তে পৌঁছাই। এবং আরেকটা থাকবে যে না, আমি মিনিমাম পথে যেতে চাই না, আমি চাই হচ্ছে সবচাইতে কম সময়ে যেতে। তাহলে মিনিমাম ডিস্টেন্স এবং মিনিমাম টাইম, এই দুইটা উপায়ে আমরা নদীটা পার হতে চাই। এ থেকে বি তে এই দুইটা উপায়ে আমরা নদী পার হতে চাই। সেই ক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন রকমের প্রশ্ন করে, এগুলা কিছু লেখা দরকার নেই, পরের স্লাইডে সুন্দর করে সব লেখা আছে। এখান থেকে আমাদের বিভিন্ন টাইপের প্রশ্নগুলো করে। ঠিক আছে সানি, আগে প্লিজ এই ক্লাসটা দেখো ভাইয়া। ওকে, তাহলে দেখো এইখানে মিনিমাম ডিস্টেন্স আর হচ্ছে মিনিমাম টাইম, তাই তো? তো আমরা চাই যখন মিনিমাম ডিস্টেন্সে নদী পার হবে, এই যে নৌকাটা যেটা, এটা যখন মিনিমাম ডিস্টেন্সে এ থেকে বি তে যাব, আমি যখন এ থেকে বি তে মিনিমাম ডিস্টেন্স মানে কোনটা? মিনিমাম ডিস্টেন্স মানে এখান থেকে এইটুকু না, একদম লম্ব দূরত্ব যেটা সেটা, বা নদীর প্রস্থ যেটা সেটাই কিন্তু আমাদের এ থেকে বি পর্যন্ত যে দূরত্ব সেইটা।
তো তাহলে আমাদের এখানে বিভিন্ন টাইপের প্রশ্ন কিন্তু আসতে পারে। যেমন কি হতে পারে, আমাদেরকে বলতে পারে যে যখন তুমি এ থেকে বি তে যাবা তখন তোমাকে নৌকাটা কোন দিকে চালাতে হবে, এরকম প্রশ্ন থাকে। নৌকাটা কোন দিকে চালাতে হবে, নৌকাকে কোন দিকে চালাবো, এগুলো কিচ্ছু লেখা দরকার নেই, পরের পেজে সুন্দর করে দেওয়া আছে। এরপরে প্রশ্ন থাকতে পারে যে হচ্ছে আমরা কত সময় লাগবে, যদি আমি মিনিমাম ডিস্টেন্সে নদী পার হতে চাই সেই ক্ষেত্রে কত সময় লাগবে। আচ্ছা, তারপরে আছে হচ্ছে মিনিমাম টাইম, যদি মিনিমাম টাইমে নদী পার হতে চাই তাহলে সেই টাইমটা আসলে কত, ওই টাইম মিনিমাম যেটা সেটা আসলে কত, এরকম একটা প্রশ্ন থাকে। তারপর কোন দিকে রওনা দিতে হবে, কোন বের করতে বলে যে আমাদের যদি আমি সবচেয়ে কম সময়ে পৌঁছাতে চাই তাহলে কিভাবে চালাতে হবে নৌকাটাকে, নৌকাটাকে আমি কিভাবে চালাবো, রাইট। এবং হচ্ছে আমাদের সেক্ষেত্রে কত পথ অতিক্রম করতে হবে, সেক্ষেত্রে কত পথ অতিক্রম করতে হবে, এরকম বিভিন্ন টাইপের প্রশ্ন থাকে। তো সবগুলো প্রশ্নকে আমরা একসাথে করে কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো এইটাই তোমরা হচ্ছে লিখে ফেলবা, এখন দরকার নাই, যখন পিডিএফটা দিয়ে দিব তখন। ঠিক আছে, এই যে শোনো, এই যে গাইডলাইন রিলেটেড যে সমস্ত জিনিসগুলো আছে এগুলা ক্লাসে জিজ্ঞেস করো না। এই যে ভাই কলেজ শুরু হয়ে গেলে কিভাবে শিখর সাথে কন্টিনিউ করব, তারপরে কোন বই পড়বো, এগুলা ক্লাসে না, এগুলার জন্য ফেসবুকে তুমি পোস্ট করে রাখো না একটা। ফেসবুকে Q1 এ তোমাদের যে গ্রুপে ঢোকানো হয়েছে সেই গ্রুপে যারা এখনো ঢোকো নাই তারা 16780 তে ফোন দিয়ে গ্রুপে ঢুকে পড়তে পারো, তোমার মেসেজে লিংক যাওয়ার কথা, না গেলে 16780 তে ফোন দিয়ে জিজ্ঞেস করো। আর হচ্ছে তুমি দেখবা যে তোমার গ্রুপের মধ্যে, ওই গ্রুপের মধ্যেই তুমি যদি মেসেজ পাঠাও যে ভাই আমি হচ্ছে কলেজে ক্লাস শুরু হলে কিভাবে করব, এইটা কেমনে করব, এটা কেমনে করব, সব ওখানে পাবো বস। ঠিক আছে, আচ্ছা ইয়ামিম, এগুলা নিয়েই কথা বলবো, ঠিক আছে, একটু ধৈর্য ধরো, এগুলা নিয়েই কথা হবে। কারণ এখানে আমাদের দুই রকমের বেগ আছে, একটা আছে স্রোতের বেগ, একটা আছে হচ্ছে নৌকার বেগ। ঠিক আছে, ওকে, ঠিক আছে, যেখান থেকে পারো ক্লাস করো, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, এই ক্লাস, লাস্ট ক্লাস এটা কে বলছে রে বাবা, আজকে কেবল এটা হচ্ছে 6 নাম্বার ক্লাস, এখনো আরো অর্ধেক ক্লাস বাকি। ঠিক আছে, ওকে, চলো তাহলে দেখো এখানকার প্রশ্নগুলো যদি বলি, সর্বনিম্ন দূরত্ব, একটু আস্তে আস্তে পড়বা, শোনো প্রশ্ন কখনো তাড়াহুড়া করে পড়তে হয় না, এটা একটা ভুল। যখনই কোনো একটা প্রশ্ন পড়বা ব্রেইনটাকে একদম শান্ত করে ঠান্ডা করে তারপরে প্রশ্নটা পড়া শুরু করবা, আস্তে আস্তে প্রশ্ন পড়বা। ঠিক আছে, কি বলছে দেখো, সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়া, তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে আমরা চাই, এইটা মনে করো নদীর প্রস্থ ছিল 10 কিলোমিটার, নদীর প্রস্থ ছিল 10 কিলোমিটার। এখন আমি যদি এ বিন্দু থেকে রওনা দিয়ে ঠিক বি বিন্দুতে যাই, এই যে এ বিন্দু থেকে রওনা দিয়ে যদি আমি বি বিন্দুতে যাই, তাহলে এই এ থেকে বি, এই দূরত্বটাই কিন্তু আমার কাছে সবচেয়ে কম দূরত্ব, এটাই কিন্তু আমার কি সর্বনিম্ন দূরত্ব, তাই তো? এ থেকে বি যেটা, এটাই হচ্ছে আমার কাছে সবচাইতে কম দূরত্ব, সর্বনিম্ন দূরত্ব। ওকে, ভেরি গুড। তো সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়ার কথা বলছে, সেই ক্ষেত্রে নৌকাটাকে কোন দিকে চালাতে হবে এটা হচ্ছে একটা প্রশ্ন, সেক্ষেত্রে কত সময় লাগবে এটা হচ্ছে একটা প্রশ্ন। চলো আমরা এই প্রশ্ন দুইটা আগে সলভ করে আসি, তারপরে অন্য আলাপে যাচ্ছি। যে নৌকাকে কোন দিকে চালাতে হবে যদি আমি সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে চাই। দেখো, মনে করো আমাদের কাছে এই যে এইটা হচ্ছে গিয়ে আমাদের সেই, বস আমার তো কিবোর্ড লাগবে আজকে, এইটা হচ্ছে আমাদের সেই আহ নদী, হ্যাঁ কিবোর্ড, কিবোর্ড দেখেন একটা, যদি ওয়্যারলেস হয় তাহলেই হবে। ওকে, তো এখানে দেখো এটা নদীর একটা পার, এটা নদীর আরেকটা পার। এখন আমাদেরকে বলে দিয়েছে কি যে এই নদীর যে প্রস্থ, নদীর প্রস্থ, নদীর প্রস্থ এইটা বলে দিয়েছে ডি। এগুলো কিন্তু প্রত্যেকটা ম্যাথ করাচ্ছি, কিন্তু আমি একটু স্মার্টলি ম্যাথটা তোমাদেরকে সলভ করাতে চাই। ম্যাথগুলা ডেটা আমি দিব না, ভ্যালুগুলা লিখবো না, জাস্ট এরকম সংকেত দিয়ে যাব। এতে করে কি হবে, তুমি যদি এই সংকেত দিয়ে অঙ্ক করতে পারো তাহলে ভ্যালু দিয়ে ডেফিনেটলি পারবা। ঠিক আছে, ওকে। এইবার ভাই দেখো যে আমাদের এই দিকে মনে করো স্রোতের বেগ আছে, স্রোতের বেগ আছে এই দিক বরাবর। ঠিক আছে, এই দিকে আছে স্রোতের বেগ। তো এই স্রোতের বেগটা কত, এটাকে আমি এই যে এই কালারটা দিয়ে লিখছি, স্রোতের বেগ
স্রোতের বেগ মানে বুঝছো তো, মানে নদীর যে পানিগুলা সেটা যে বেগে যাচ্ছে সামনের দিকে, স্রোতের বেগ। এইটা হচ্ছে আমি ভি দিয়ে বললাম, স্রোতের বেগটা হচ্ছে ভি। ওকে, এবার আসো নৌকার বেগ, সেটাকে আমি সবুজ কালার দিয়ে লিখে রাখি, যে নৌকার বেগ যেটা, নৌকার বেগ যেটা, সেটাকে আমি ইউ দিয়ে প্রকাশ করছি। এখন বস খেয়াল করো, তুমি মনে করো এই এ বিন্দুতে আসো, তুমি কি করতে চাও? তুমি চাও একদম সোজা ওই বিপরীত বিন্দুতে পৌঁছাতে, সোজা এই বিপরীত বিন্দুতে তুমি পৌঁছাতে চাও। থ্যাংক ইউ, এখানে দাও। ঠিক আছে, ভেরি গুড। হ্যাঁ ভাই, একটা কিবোর্ড দিয়েছেন ভাই। ওকে, সো দেখো নৌকার বেগ হচ্ছে ইউ, তুমি কি চাও? এ থেকে সোজা বি বিন্দুতে গিয়ে পৌঁছাতে। এখন খুব স্বাভাবিক, বলেন তো দেখি, আপনি যদি এইখানে নৌকাটা নিয়ে খালি দাঁড়ায় থাকেন, এইখানে নৌকাটা নিয়ে খালি দাঁড়ায় থাকেন, তাহলে বলেন তো আপনার নৌকাটা কি এই জায়গাতে স্থির থাকবে, নাকি সোজা যাবে, বা কি করবে বলেন তো? কোন দিকে যাবে? কোন দিকে যাবে বলেন তো একসাথে? কোনো অসুবিধা নেই, আসেন তো মিয়া, আবার হাঁটু গেড়ে বসে এরকম দরকার আছে? ওরা বোঝে না যে এই দিক দিয়ে আসা যাওয়া হইতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ। সো এটা কিন্তু স্রোতের বেগের দিকে, থ্যাংক ইউ, স্রোতের বেগের দিকে এটা কিন্তু চলে যাবে, তাই না? স্রোতের বেগের দিকে এটা চলে যাবে, কাজ করবে তো? সাব্বাস, ঠিক আছে। সো তাহলে এইটা কিন্তু বস এখানে স্থির থাকবে না, এইটা কিন্তু, এটা কিন্তু ডান দিকে সরে যাবে, ডান দিকে কিন্তু সরে যাবে, স্রোতের দিকে আগাতে থাকবে। কিন্তু বস আমি চাই কি, আমি তো চাই এখান থেকে সোজা ওই বিপরীত বিন্দুতে যেতে, তাহলে আমার তো একটা নৌকার বেগ আছে। অনেক সময় তোমাদের প্রশ্নের মধ্যে এই নৌকার জায়গায় বলা থাকে সাঁতারু, মানে ডাইভার, যে সাঁতারু, ডাইভার যে ডাইভ দেয় আর কি, হ্যাঁ, তো বা সুইমার যেটাই বলো। তো সেক্ষেত্রে প্রশ্ন ধারাটা কিন্তু নৌকারও হতে পারে, অথবা ওই সাঁতারুর বেগ ওইটাও কিন্তু থাকতে পারে, ঠিক আছে? না, ইমুলেটর ইউজ করা যাবে না। দেখো এইবার আসো, যে বলো তো দেখি, স্রোতের আমি নৌকার বেগটা কোন দিকে দিলে আমার পক্ষে এবি বরাবর যাওয়া সম্ভব? বলো তো, তোমার কাছে মনে হতে পারে যে ভাইয়া ঠিক আছে আমি এদিকেই রওনা দেই, আমি সোজা রওনা দেই, তাহলেই তো আমি হয়তো বিপরীত বিন্দুতে পৌঁছাবো। কিন্তু বলো তো সোজা রওনা দিলে কি তুমি বিপরীত বিন্দুতে পৌঁছাবা? এই দিকে যদি রওনা দাও তাহলে কি তুমি সোজা ওই বিন্দুতে পৌঁছাতে পারবা? না। কেন পারবা না? কারণ তোমার এখানে কিন্তু বুঝতেই পারছো যে ভাই, আমি যদি সোজা রওনা দেই তাহলে দেখা যাবে এই দিকের বেগটা আমাকে কি করবে, ওইদিকে ঠেলে নিয়ে যাবে। অর্থাৎ দেখা যাবে আমি এই দিকে গিয়ে হয়তো বা পৌঁছাইছি। তার মানে ভাই আমি এইটুকু ক্লিয়ার যে আমি সোজা রওনা দিলে হবে না। আচ্ছা ভাই, আমি কি ডান দিকে রওনা দিলে কখনো কি ওই বিন্দুতে পৌঁছাতে পারবো? এটা কখনো সম্ভব? যে আমি চাইতে চাই সোজা, স্রোত আমাকে এমনি ওইদিকে ঠেলছে, আমি যদি এই দিকে রওনা দিই তাহলে কখনো হবে? হবে না, পৌঁছাতে পারবো না। আচ্ছা আমি যদি এই দিকে রওনা দিই তাহলে কি হবে? তাইলে কি আমি এ থেকে বি তে যেতে পারবো? না। এই দিকে রওনা দিলে তো বস আরো পসিবল না, কারণ এই দিকে আছে হচ্ছে স্রোতের বেগ, এই দিকে আছে হচ্ছে আমাদের নৌকার বেগ। তো তাহলে কেমনে হবে? আমাদের তো এটা স্রোতের বেগ, এটা নৌকার বেগ, তাহলে এই দিকে যাবে কে? এদিকে যাওয়ার জন্য তো একটা বেগ লাগবে, কিন্তু এদিকে যাওয়ার জন্য কোনো বেগই এখানে নাই। তার মানে আমরা আশা করি বুঝতে পারছো যে এই মাঝামাঝি কোনো একটা দিকেই আমাকে রওনা দিতে হবে যদি আমি সোজা ওই বিন্দুতে পৌঁছাতে চাই। যদি আমি সোজা ওই বিন্দুতে পৌঁছাতে চাই তাহলে আমাকে এইরকম একটা দিকে রওনা দেওয়া লাগবে, এবং আমাকে নিশ্চিত করতে হবে যেন এই বেগ আর এই বেগ দুইটার লব্ধি বেগ কোন দিক বরাবর হয়। আমি কি চাইবো বলতো? এই দুইটার লব্ধি বেগ কোন দিক বরাবর হোক আমি চাই, বলো? বি বরাবর। থ্যাংক ইউ, আর লাভ ইউ, সাব্বাস। বি বরাবর, যে একদম আমি চাই এই দুইটা বেগের লব্ধি যেন এবি বরাবর হয়, তাহলে কিন্তু আমি সোজা ওই বিন্দুতে যেতে পারবো। ভেরি গুড। তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের ইউ, এবং এইটা হচ্ছে আমাদের ভি, এবং এই বেগটাকে আমি মনে করো বললাম এটা আমাদের ডব্লিউ, ঠিক আছে? তাহলে আমি এই ইউটা এমন একটা দিকে দিছি। আচ্ছা দিকটাকে তো আমাকে একটু মেনশন করতে হবে, এটা কোন দিক। সেটার জন্য আমরা অ্যাঙ্গেলকে কাজে লাগাবো, কোণকে ইউজ করব। কিভাবে কোণ ইউজ করব? আমি বললাম যে আমাদের অ্যাঙ্গেলটা
এটাকে আমি আলফা কোণ দিয়ে প্রকাশ করছি। ঠিক আছে, যে স্রোতের বেগের দিকের সাথে আলফা কোণে রওনা দিলাম, নৌকার বেগটা স্রোতের বেগের দিকের সাথে আলফা কোণে আছে। ঠিক আছে, এবং আমাকে এমন দিকেই আলফা কোণটা হতে হবে যাতে করে লব্ধিটা কোন দিকে হয়, ঠিক ডব্লিউ বরাবর হয়। ভাই আজকে ফিল চিবাই চিবাই দিব, একটু ধৈর্য ধরো খালি। এখন আমাকে বলো তো দেখি যে ভি এর এই ডাব্লিউটা আমি চাই সোজা যেতে, ডাব্লিউ এর সাথে বলো তো ভি এর অ্যাঙ্গেলটা কত? ডব্লিউ এর সাথে ভি এর অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি না? তাহলে আমি কি এটা লিখতে পারি কিনা যে tan 90 ডিগ্রি সমান সমান যার সাথে কোণ সেটা নিচে একা একা থাকবে, আর উপরে লিখবো হচ্ছে ইউ সাইন দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা প্লাস হচ্ছে ইউ কজ আলফা। তাহলে tan 90 এর ভ্যালু কত? 1/0। tan 90 এর ভ্যালু কত? 1/0 বা অসীম বলতে পারি। তাহলে জিরোর সাথে এইটা গুণ হয়ে গেলে তো ভাইয়া 0 হয়ে যাবে, আর এইটার সাথে 1 গুণ হলে কি হবে? v প্লাস ইউ কজ আলফা, এইটা সমান সমান কিন্তু 0 আসছে। খেয়াল করো, এই পার্টটার সাথে এটাকে গুণ দিলে 1, আর এই জিরোর সাথে এটাকে গুণ দিলে 0 হয়ে গেল। তাহলে দেখো এখান থেকে আমরা একটা সুন্দর সমীকরণ পেলাম, v প্লাস ইউ কজ আলফা সমান সমান 0। ঠিক আছে, সমান সমান 0। দেখো এই যে শর্তটা, এটার ফিলটা কি, এটার মানেটা কি একটু খেয়াল করো তো। বলো তো যদি আমি এখানে লম্বাংশ উপপাদ্য ইউজ করি, শোনো অঙ্ক কিন্তু এটা দিয়ে করলেও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, আমি একটু ডিফারেন্ট ভাবে আরেকটা উপায় দেখাচ্ছি। দেখো তো ভাইয়া, যে আমরা যদি, আচ্ছা আমি আরো 2-3টা নিয়ম দেখাবো, কিন্তু আগে এটাই শেষ করি তারপরে আসছি। তাহলে দেখো এখান থেকে আমরা আলফার ভ্যালু কিন্তু বের করতে পারবো কিভাবে? কজ আলফা যেটা, সেটা সমান সমান কি লিখতে পারবো? মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ। সুতরাং আমাদের ওই স্রোতের বেগের দিকের সাথে নৌকার বেগের যে কোণটা হবে সেটা হবে হচ্ছে আলফা সমান সমান কজ ইনভার্স মাইনাস ভি বাই ইউ। ঠিক আছে, আলফা সমান কজ ইনভার্স মাইনাস ভি বাই ইউ, অর্থাৎ মাইনাস স্রোতের বেগ বাই নৌকার বেগ, স্রোতের বেগ বাই নৌকার বেগ। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা বুঝলাম যে আমাদেরকে এই কোণে রওনা দেওয়া লাগবে। এইখানে আরো অনেক কথা আছে। ঠিক আছে, এগুলা লব্ধির সূত্র। হ্যাঁ, এই যে tan 90 সমান সমান, ওই যে মনে নাই, আয় হায় এটা কি তোমরা ভুলে গিয়েছো নাকি? এটা কি ছিল? ওই যে লব্ধির যে কোণটা 90 ডিগ্রি থাকে, সেই tan 90 ডিগ্রি সমান সমান আমরা লিখি না, যার সাথে কোণ সেটাকে নিচে একা একা রাখি, এই যে v, এবং ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ আলফা ধরে নিয়েছিলাম। তাহলে ইউ সাইন আলফা ডিভাইডেড বাই ভি প্লাস ইউ কজ আলফা, মনে আছে কিন্তু ভাইয়া? ঠিক আছে, তাহলে এখান থেকে আলফার একটা ভ্যালু আমরা পেলাম। আচ্ছা আরেকভাবে আমরা করি, চলো এটাকে লম্বাংশ উপপাদ্য দিয়ে একটু করি, যেহেতু টাটকা আমরা শিখছি লম্বাংশ উপপাদ্যটা, সেটার একটা প্রয়োগও এখান থেকে দেখানো যায়। লম্বাংশ উপপাদ্য থেকে আমরা কি পাই? লম্বাংশ উপপাদ্য থেকে আমরা কি পাবো বলো তো? এইখানে আমাদের লম্বাংশ উপপাদ্যটা কি ছিল? যে লব্ধির এক্স অক্ষ বরাবর যে উপাংশ, সেইটা হবে লব্ধিটা যাদেরকে যোগ করে পাইছি তাদের এক্স অক্ষ বরাবর উপাংশের যোগফল। নিশ্চয়ই মনে আছে ওই যে, আচ্ছা এই tan 90 এর মান অসংজ্ঞায়িত ছিল, তো এই জন্য 1/0 কিন্তু। ঠিক আছে, আলফা অর থিটা একটা ধরে করলেই হলো বাবা, এটা তো আমরা একটা ধরে নিছি। আচ্ছা তুমি থিটা ধরেই করো, কোনো অসুবিধা নাই, থিটা ধরে করো, তাহলে এখানে থিটা হবে, এই আর কি, এগুলো নিয়ে পেঁচায়ও না। এগুলো তো ভাই ভ্যালু আর কি, খালি আমি আমার সুবিধার মতন ধরে নিছি। আচ্ছা দেখো লম্বাংশ উপপাদ্যটা কি ছিল নিশ্চয়ই মনে আছে। ধরো এক্স অক্ষ বরাবর যখন আমি লম্বাংশ উপপাদ্যটা ইউজ করতাম, যে লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ সমান সমান হচ্ছে ওই পি ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ আর কিউ ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশের যোগফল। এটা কি মনে আছে না ভুলে গেছো? জানাও তো। তামান্না এটা বলছি 1/0 তো ভাইয়া, 1/0 tan 90 এর ভ্যালু আছে অসংজ্ঞায়িত, সো অসংজ্ঞায়িত মানে 1/0 হয়, এগুলা ম্যাথের জিনিস। tan 90 9 10-এ পড়ে আসার কথা, আশা করি পারবা, মনে আছে, ভেরি গুড। সো দেখো এইখানে তাহলে বলো তো আমাদের এই লব্ধিটার এক্স অক্ষ বরাবর উপাংশ কত, কে বলতে পারবা? লব্ধিটার এক্স অক্ষ বরাবর উপাংশ কত?
লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ কত? ডব্লিউ কজ 90 ডিগ্রি, ডাব্লিউ কজ 90 ডিগ্রি, তাই তো? বা 0 বলতে পারি। এটা সমান সমান কি হবে? ভি কজ 0 ডিগ্রি প্লাস ইউ কজ আলফা। দেখো তো বুঝছো কিনা কি করলাম? যে সবার এক্স অক্ষ বরাবর যে উপাংশ, ভি এর এক্স অক্ষ বরাবর উপাংশ, ইউ এর এক্স অক্ষ বরাবর উপাংশ, এদের সবার যোগফলটা হচ্ছে লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশের সমান। ঠিক আছে? এটা দিয়ে না বুঝলে এটা বুঝলেই হবে, কোনো অসুবিধা নাই। এটা যারা গতকালকে ক্লাস ভালো মতন বুঝছো তাদের জন্য এই পার্টটা দেখাচ্ছি। সো এটা না বুঝে এটাও যদি বুঝো হয়ে যাবে, অঙ্ক হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। সো দেখো ডাব্লিউ কজ 90 ডিগ্রি কিন্তু 0 সমান সমান এখান থেকে পাচ্ছি হলো ভি প্লাস ইউ কজ আলফা। ঠিক আছে? দেখো এই একই রেজাল্ট কিন্তু আমরা লম্বাংশ উপপাদ্য থেকেও আসলে পেলাম, যে লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে পি ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ প্লাস কিউ এর এক্স অক্ষ বরাবর উপাংশ। এখানে পি কিউ কারা? পি ধরে নাও এইটাকে আর কিউ ধরে নাও এইটাকে, একই কথা। আচ্ছা জোস। এখন এইখানে আরো মজার কিছু বিষয় আছে, একটু খেয়াল করো তো। আমাদের লব্ধি বেগটা সোজা ছিল বলে আমরা সোজা পৌঁছাইছি, কিন্তু লব্ধি বেগটা যদি, বা এভাবে চিন্তা করো, আমরা যদি এ থেকে সোজা বি বিন্দুতে যেতে চাই, এ থেকে সোজা বি বিন্দুতে যেতে চাই, তাহলে বলো তো আমাদের কি এক্স অক্ষ বরাবর কোনো বেগ থাকতে পারবে? যদি আমি এ থেকে সোজা বি বিন্দুতে যেতে চাই, তাহলে কি আমার এক্স অক্ষ বরাবর কোনো বেগ থাকতে পারবে? না, কারণ এক্স অক্ষ বরাবর যদি স্লাইটলি ছোট্ট পিচ্চি কোনো বেগও থাকে, সেটা কিন্তু আমাকে এক্স অক্ষের দিকে একটু সরায় নিয়ে যাবে। তাই আমার এক্স অক্ষ বরাবর কোনো বেগ রাখতে পারবো না, এক্স অক্ষ বরাবর কোনো বেগ থাকা যাবে না, জাস্ট ওয়াই অক্ষ বরাবর বেগ থাকতে পারবে, এক্স অক্ষ বরাবর কোনো বেগ থাকতে পারবে না। এখন খেয়াল করে দেখো তো আমরা কি করলাম। এক্স অক্ষ বরাবর তো একটা বেগ আছে, সেটা ভি, এবং আরেকটা বেগ আছে ইউ এর উপাংশ, ইউ কজ আলফা। সেই ভি আর ইউ কজ আলফা এরা যোগ করে যেন 0 হয়, এইটা আমাকে এনশিওর করতে হচ্ছে। কেন 0 হতে হবে? কারণ এরা সবাই এক্স অক্ষ বরাবর বেগ। সো এক্স অক্ষ বরাবর যদি কোনো বেগ থাকে, তাহলে কিন্তু আমি একটু সাইডে সরে যাব, এটা আমি চাই না। সো এই জন্য এক্স অক্ষ বরাবর কোনো বেগ থাকতে পারবে না। এক্স অক্ষ বরাবর যতগুলো বেগ আছে তাদের সমষ্টি হতে হবে 0। ঠিক আছে? তাদের সমষ্টি হতে হবে 0। ওকে, হ্যাঁ। তাহলে এটা আসলে কিসের শর্ত? এটা আসলে কিসের শর্ত? এই শর্তটা হচ্ছে সোজা পার হওয়ার জন্য, নদী সোজা পারাপারের শর্ত, সোজা পার হবার শর্ত। আমি আবার বোঝাচ্ছি জিনিসটা, একটু মনোযোগ দাও। যে তুমি চাচ্ছ এ থেকে সোজা বি তে যেতে, এখন যদি তোমার এক্স অক্ষ বরাবর কোনো একটা বেগ থাকে, তাহলে সেই বেগটা কি তোমার একটা সরণ ঘটায় নিবে না এক্স অক্ষের দিকে? এটা তো আমরা চাই না। তাই এক্স অক্ষ বরাবর যত বেগ আছে তাদের সমষ্টিকে আমরা, এক্স অক্ষ বরাবর যত বেগ আছে তাদের সমষ্টিকে আমরা 0 ধরে নিচ্ছি। দেখো এক্স অক্ষ বরাবর একটা বেগ ছিল ভি, এবং এক্স অক্ষ বরাবর আরেকটা বেগ ছিল হচ্ছে ইউ কজ আলফা। কেন ভাইয়া ইউ কজ আলফা আরেকটা বেগ? কারণ হচ্ছে দেখো এই অ্যাঙ্গেলটা কি 90-র চেয়ে বড় না? ধরে নাও এই অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি। দেখো তো ইউ কজ 120 ডিগ্রি, এটার ভ্যালু কি আসলে মাইনাস আসে না? সো দেখবা মাইনাস আসে। তার মানে, বা এভাবেও চিন্তা করো, এই ভেক্টরের দুইটা উপাংশ, একটা আছে এই দিক বরাবর আর একটা কোন দিক বরাবর আছে? এই দিক বরাবর আছে না? এই ভেক্টরটার একটা উপাংশ আছে এই দিক বরাবর, এই ভেক্টরের আরেকটা উপাংশ আছে এই দিক বরাবর। সো তাহলে একটু মনোযোগ দাও, যে আমার এই দিকের বেগটা এমন একটা অ্যাঙ্গেলে হওয়া লাগবে যেন এই ভেক্টরের ইউ এর যে এদিক বরাবর উপাংশটা থাকবে ইউ কজ আলফা, সেইটা যাতে করে এই ভি কে কাটাকাটি করে 0 করে দিতে পারে। একটু বোঝার চেষ্টা করো। আমি চাই এ থেকে বি তে সোজা পৌঁছাতে, তাহলে এক্স অক্ষ বরাবর কোনো বেগ রাখতে চাই না। তাই ভি যে মান আছে
আমি কি করলাম, ইউ কে এমন একটা আলফা কোণে ঘুরাবো যেন ইউ এর যে এদিক বরাবর উপাংশটা আছে সেটা ভি কে কাটাকাটি করে 0 করে দেয়। তাহলে ইউ সাইন আলফা যেটা থাকবে বা ইউ এর যে এদিক বরাবর ভ্যালুটা থাকবে সেটাই কিন্তু সোজা ওকে উপরের দিকে নিয়ে যাবে। ভাইয়া পুরা জিনিস চিবাই চিবাই বলা হয়েছে, তুমি যদি এইটুকু পর্যন্ত বুঝে থাকো এটা তোমার জন্য এনাফ। এই ক্লাসটা আমি তোমারে বললাম তুমি যদি আরো 3বার দেখো, তুমি 3বার প্রত্যেকবার নতুন নতুন ভাবে জিনিসগুলাকে এক্সপ্লোর করতে শিখবা। আমি এমন ভাবে ক্লাসটা নিয়ে দিচ্ছি যে তুমি যদি আসলেই একবারে না বোঝো কোনো দরকার নাই, তুমি জাস্ট শুনে যাও, প্রথমবার মাথায় ঢুকাও, দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার যখন ক্লাসটাই আরেকবার দেখবা তুমি এক একবার এক এক জিনিস বুঝতে পারবে, এক এক লেভেলে তুমি যাবা। এই জন্য একটু ধৈর্য ধরো, ক্লাস যদি একবারে পুরোটা নাও বোঝো একটু রেকর্ড দেখলে পুরো জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট এইটুকু তো বুঝছো, এটাই হবে তোমার জন্য আপাতত। বুঝতে পারছো? ঠিক আছে, ওকে। আচ্ছা অনেকগুলা বুঝি নাই আসছে, আমি একটু কনফিউজড হয়ে যাচ্ছি, একটু জানাও তো তোমরা কি বুঝতে পারছো কিনা, কারণ যারা বুঝে তারা আসলে কমেন্ট করে না খুব বেশি। সো আমি একটু জানতে চাই যে তোমরা কি বুঝতে পারছো কিনা। বুঝে থাকলে ওয়াই লেখো, খালি বুঝে থাকলে জাস্ট ওয়াই লেখো, ওয়াই, বুঝে থাকলে ওয়াই লেখো। গুড, এই দেখো। যাক, তাহলে বেশিরভাগই যেহেতু বুঝছো আমি তাহলে আমার মতন আগালাম, কারণ এখানে যেটা বললাম তুমি আমি একই জিনিস তোমাকে 3 ভাবে দেখাইছি, তো সবভাবে একবারে মাথায় ঢুকবে না এটা খুব স্বাভাবিক, এটা নিয়ে একদম প্যারা খাওয়ার কিচ্ছু নাই। জাস্ট একভাবে বুঝছো এটাই পারফেক্ট। ঠিক আছে, আমরা কি চাচ্ছিলাম পুরো জিনিসটা আমি আরেকবার আমি রিপিট করছি, কোনো চিন্তা করো না। দেখো আমরা কি চাচ্ছিলাম, আমরা চাচ্ছিলাম যে আমাদের একটা নদী আছে, নদীর স্রোত আছে ডান দিক বরাবর, নদীর প্রস্থ দেওয়া আছে ডি। সো আমরা চাই নদীটা এ বিন্দু থেকে বি বিন্দুতে সোজা অপর পারে গিয়ে যেতে। তাহলে আমি তোমাদেরকে বুঝাইছি যে কেন এই দিকেই রওনা দেওয়া লাগবে। তাহলে এই দিকে যদি রওনা দিই অ্যাঙ্গেলটা কিভাবে আমি প্রকাশ করব, সে অ্যাঙ্গেলটা প্রকাশ করলাম এটা আলফা দিয়ে, যে আলফা একটা কোণে আমি মনে করো রওনা দিছি। তাহলে এই ইউ এর দিকটা এমন হতে হবে যাতে করে ইউ আর ভি এর লব্ধিটা হচ্ছে ডব্লিউ বরাবর হয়। আবার বলছি, ইউ এর দিকটা এমন হতে হবে, যেহেতু আমি সোজা এ থেকে বি তে যেতে চাই, তাই ইউ আর ভি এর লব্ধিটা হতে হবে একদম ডব্লিউ বরাবর, যেন আমি এ থেকে বি তে সোজা পৌঁছায় যেতে পারি। সুপার। তার মানে ইউ আর ভি এর লব্ধি হচ্ছে ডব্লিউ। তাহলে দেখো লব্ধিটা একটা ভেক্টরের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করলো, তাহলে এখানে লব্ধির কোণের সূত্র দিয়ে আমরা লিখলাম tan 90 ডিগ্রি সমান সমান হচ্ছে যার সাথে কোণ 90টা কার সাথে, ভি এর সাথে, সেটাকে নিচে একা একা রাখলাম, এবং অন্য ভেক্টর সেটার সাইন আলফা, আলফা কি ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ ধরে নিছিলাম, তাহলে ইউ সাইন আলফা ডিভাইডেড বাই হচ্ছে ভি প্লাস ইউ কজ আলফা, এটা পুরো লব্ধির সূত্র কোণ বের করার। এরপরে তুমি ক্যালকুলেটরে দেখো tan 90 এর ভ্যালু আসে ম্যাথ এরর, তো সেই ক্ষেত্রে tan 90 এর ভ্যালু অসংজ্ঞায়িত, তো আমরা এখানে 1/0 এটা ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে 1/0 যদি হয়, যেহেতু অসংজ্ঞায়িত, তাহলে দেখো এইটার সাথে 1 কে গুণ দিলে এটা থাকছে, আর এটার সাথে 0 কে গুণ দিলে 0 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা যে আলফার ভ্যালুটা পাবো সেইটাই কিন্তু নির্দেশ করছে যে কোন দিকে রওনা দেওয়া লাগবে, কোন দিকে রওনা দেওয়া লাগবে। ঠিক আছে, আরে ভাই স্রোতের বেগ ইউ হওয়ার কথা না, তুমি ধরে নাও না যে স্রোতের বেগটা ভি, সমস্যা কি, এটা তো মান ধরে নিয়ে আগাচ্ছি আমি। মানে মাইন্ডসেট এত ছোট হলে হবে না ভাইয়া, তোমাকে বলে দিয়েছি স্রোতের বেগ, পাশে লিখে দিয়েছি ভি, এটা কি কোন, এটা একটা নাম্বার লিখে দিয়ে রাখছি রে বাবা, এটা তোমার বইতে তুমি ইউ পড়ে ধরলে ইউ, ভি ধরলে ভি, পি ধরলে পি, একই কথা। ঠিক আছে, লম্ব পাবা তো বুঝি নাই, এর আগের ক্লাসটা দেখতে হবে তাহলে। ঠিক আছে, ডাব্লিউ হচ্ছে ইউ আর ভি এর লব্ধি। ওকে, কারণ কি আমি দেখছি এখানে অনেকে আইসা ক্লাস করে যারা কমার্স আর্টস, তারা বাংলা ইংলিশ গুলা কিনছে, তো তারা কমার্স আর্টস এর এরাও এসে ক্লাস করে, তো ওরা তো কিছু বুঝবে না। ঠিক আছে, এক্সাম্পল দিলে ভালো, তো এক্সাম্পলের মধ্যেই আছি আমি বস, এক্সাম্পলের মধ্যেই আছি। তোমাদের জন্য যা ভালো সেটা আমি অলরেডি জানি, সো এখন তোমার এন্ড থেকে তোমাকে একটু শান্ত হইতে হবে, একটু ধৈর্য ধরে কয়েকটা বার করে শুনতে হবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, অন্য সংখ্যা নিয়ে যাবে, নাও তুমি নাও, নিয়ে একই রেজাল্ট পাবা বাবা, একই রেজাল্ট পাবা। ঠিক আছে, ওকে। তো আমি আগায় যাচ্ছি, আমি ধরে নিচ্ছি এখানে 98% স্টুডেন্টই বুঝছো, বাকি 2% রেকর্ড দেখলে বুঝে যাবা। ওকে, এবং এখানে যেটা বলছিলাম লম্বাংশ উপপাদ্য থেকে, এটা যারা বুঝার তারা বুঝে গেছো, এটার দরকার নাই, জাস্ট এই পার্টটা বুঝলেই হবে, এটা একবার বলা হয়েছে। ওকে, সো এই শর্তটা কি, এটা হচ্ছে নদী সোজা পার হবার শর্ত। এখন যদি তুমি কখনো এই যে ভি এর যে ভ্যালুটা,
এইটার মান যদি কখনো ইউ এর থেকে বড় হয় বা সমান হয়, আমি বড়ই আগে ধরি। যদি স্রোতের বেগটা বড় হয়, নৌকার বেগটা ছোট হয়, ধরো এইটার মান হচ্ছে 12 আর ইউ এর মান হচ্ছে 6, বলতো যখন আমি উপাংশে ভাগ করি, ধরো এইটা হচ্ছে আমাদের 6, এইটা হচ্ছে 30 ডিগ্রি, এইটা হচ্ছে 60 ডিগ্রি, বলতো এই 6 এর এদিক বরাবর উপাংশ কি 6 এর থেকে বড় হয় না ছোট হয়? যেমন যখন লম্ব উপাংশে ভাগ করছি, এইটার ভ্যালু কত? 6 cos 30 ডিগ্রি, আর এটার ভ্যালু হচ্ছে 6 sin 30 ডিগ্রি। এই দুইটার ভ্যালুই কিন্তু 6 এর থেকে ছোট, 6 এর থেকে ছোট হয়, রাইট? সো তাইলে দেখো এইখানে কিন্তু আমাদের যে ইউ এর ভ্যালুটা আছে, যদি ভি বড় হয় ইউ ছোট হয়, একটু খেয়াল করো, আমরা যে আইডিয়াটা নিয়ে ইউটাকে এদিকে দিছিলাম, যে ভাই ইউ এদিক বরাবর থাকলো, ইউ এর দুইটা উপাংশ থাকবে, একটা উপাংশ থাকবে বাম দিক বরাবর আর একটা উপাংশ থাকবে উপরের দিকে। সো তাহলে আমরা কিন্তু এই ইউ ভেক্টরের এমন দিকে নিছিলাম যাতে করে এই ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশটা যেন এইটার কে কাটাকাটি করে দেয়। আবার মনোযোগ দিয়ে শোনো, আমরা ইউটাকে এমন দিকে নিছিলাম যাতে করে এই ভেক্টরটার এদিক বরাবর যে উপাংশটা, সেটা যেন এই ভি কে সম্পূর্ণভাবে কাটাকাটি করে দেয়। তাহলে কি হবে? এক্স অক্ষ বরাবর আর কোনো বেগ থাকবে না এবং সোজা উপরের দিকে কিন্তু সে চলে যেতে পারবে এই ইউ এর যে এদিক বরাবর উপাংশটা আছে সেটাকে নিয়ে। পারফেক্ট একদম। এখন কথা হচ্ছে যে আমার যদি ভি এর মান বড় হয়, যখন ভি বড়, ভি এর মান 12 আর ইউ এর মান 6, আমাকে বলো তো এটা কি কখনো পসিবল যে 6 এর একটা উপাংশ 12 হবে? 6 এর একটা লম্ব উপাংশ, এটা কি 6 এর থেকে বড় হওয়া সম্ভব? 6 এর থেকে বড় হবে না। তাইলে বলো তো কখনো কি আমি এই ভি কে কাটাকাটি করতে পারবো? পারবো না। কখনো আমি কিন্তু ভি কে কাটাকাটি করতে পারবো না এই ইউ দিয়ে। ঠিক আছে? এই ইউ দিয়ে আমি কিন্তু কখনোই ভি কে কাটাকাটি করতে পারবো না। তাহলে সমস্যা হচ্ছে আমার এক্স অক্ষ বরাবর একটা বেগ কিন্তু তখন থেকেই যাবে, যার ফলে আমি কখনো সোজা অতিক্রম করতে পারবো না। আবার বলছি, যদি ইউ এর মান কম হয় ভি এর থেকে, তাহলে ইউ এর উপাংশ তো সবসময় ইউ এর থেকে ছোট হবে। তাহলে ইউ এর যে উপাংশটা সেটা কিন্তু ভি কে কাটাকাটি করতে পারবে না, যার ফলে এক্স অক্ষ বরাবর একটা বেগ সবসময় থেকেই যাবে এবং সেটার কারণে ও কখনো সোজা যেতে পারবে না, ও একটু ওইদিকে হেলে যাবে, হয়তো বা এইরকম একটা জায়গাতে গিয়ে এসে পৌঁছাবে। ভেরি গুড। তাহলে আশা করি এটা সবাই বুঝতে পারছি যে হচ্ছে আমাদের ভি যদি বড় হয় ইউ এর থেকে, তাহলে কি হবে? যদি এটা হয় হলে ভি ইজ গ্রেটার দেন ইউ হলে নদী সোজা পার হওয়া যাবে না, নদী সোজা পার হওয়া যাবে না। খেয়াল করো, ভি যদি বড় ইউ যদি ছোট হয়, যেমন 12 ছিল এটা 6 ছিল, 12/6 করলে কি হয়? -2 হয়। তো কজের কোন আলফার ভ্যালু কি -2 হয়? হয় না তো। সো তাহলে আলফার কিন্তু কোনো ভ্যালু আমরা পাবো না। ঠিক আছে? সো যার ফলে আমাদের এই সমীকরণটাও আসলে শুদ্ধ হবে না। এই সমীকরণটা আলফার এমন কোনো ভ্যালু পাওয়া যাবে না, যার ফলে আলফার মানটা এখানে বসালে বাম পক্ষ সমান 0 হবে বা এক্স অক্ষ বরাবর সকল বেগের সমষ্টি 0 হবে। সো আশা করি বুঝতে পারছো যে ভি ইজ গ্রেটার দেন ইউ হলে নদী সোজা পার হওয়া যাবে না। ঠিক আছে? আচ্ছা, ট্যান কখন হবে কিভাবে বুঝবা? যখন এই যে দুইটা ভেক্টর থাকবে তাদের লব্ধির কোণ বের করা রিলেটেড কোনো প্রবলেম থাকবে, তখনই কিন্তু হবে। বুঝতে পারছো? ওকে। এই যে একজন বলছে ভাই ক্লাস বেশি স্লো হয়ে যাচ্ছে, তাই ঠেলা সামলাইতে পারতেছি না তোমাদের, আবার স্লো হয়ে যাচ্ছে। ওকে, তাইলে এটা আমরা ক্লিয়ার বুঝলাম। তোমরা একটু সাপোর্ট দিও যে না ভাই আগান, আমরা আছি সাথে, আপনি আগান, ওরা আরেকবার দেখলে বুঝবে। ওকে, সো তাহলে ভি ইজ গ্রেটার দেন ইউ হলে এটা বোঝা গেল নদী সোজা পার হওয়া যাবে না। হ্যাঁ, এবার আমরা বের করতে চাই
যে এই যে সোজা পার হওয়া যাবে না সবকিছু বুঝলাম, কিন্তু এই ক্ষেত্রে কত সময় লাগবে। যদি আমরা ওরকম বাঁকা একটা কোণে রওনা দেই, আলফা কোণে যদি রওনা দেই, সেক্ষেত্রে কত সময় লাগবে এটা আমরা বের করতে চাচ্ছি। যে এই দিকে রওনা দিছিলাম, এটা ছিল আমাদের ভি, এটা ছিল ভি, এটা ছিল ইউ, এইটা হচ্ছে আমাদের আলফা, এবং এই দুইটার যে লব্ধি ভেক্টরটা সেটা হচ্ছে এই দিক বরাবর ছিল ডব্লিউ। ডব্লিউ এবং তোমাদের নিশ্চয়ই মনে আছে যে নদীর যে প্রস্থ সেটাকে আমরা ডি ধরে নিয়েছিলাম। এই প্রত্যেকটা এক একটা সংখ্যা অ্যাড করলে কিন্তু এক একটা ম্যাথ হয়ে যাবে, তো ওইগুলা করা সহজ। দেখো, তাইলে আমাদেরকে বলছে সেক্ষেত্রে কত সময় লাগবে, সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়ার জন্য কত সময় লাগবে। আচ্ছা, ভি আর ইউ সমান হলে কি হবে? সমান হলেও আসলে পসিবল না। কেন? এটা নিজেরা চিন্তাও করতে পারো। ভি যদি 12 হয়, ইউ যদি 12 হয়, তাহলে বলতো ইউ যদি চায় যে আমি এটাকে ক্যান্সেল আউট করব, ভি এর মান 12, ইউও 12, তাহলে কিন্তু ইউ কে সম্পূর্ণ এইদিকে চলে আসতে হবে। তাহলে 12 কাটাকাটি হয়ে নৌকা ওই জায়গায় স্থির থাকবে, নৌকা কিন্তু উপরের দিকে আগানোর জন্য কোনো বেগ থাকবে না। সো তাহলে আমরা এটা বলতে পারি যে ভি ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু যদি ইউ হয়, তাহলে নদী সোজা পার হওয়া যাবে না। ওকে, থ্যাংক ইউ। এইবার আসো যে আমাদের যদি বিপরীত বিন্দুতে আমরা যাই তাহলে কত সময় লাগবে। সব সময় মনে রাখবে একটা জিনিস, আমরা বাচ্চাকালে এই সূত্রগুলো দেখছিলাম, s সমান সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ভি স্কোয়ার সমান সমান 2a ইউ স্কোয়ার প্লাস 2as, ভি সমান সমান ইউ প্লাস এটি। এই সূত্রগুলো কিন্তু সবাই একমাত্রিক ছিল, সবাই এক্স অক্ষ বরাবর ছিল বা একটা ডিরেকশন বরাবর ছিল। কিভাবে? আমি যদি এই দিক বরাবর সরণ বের করতে চাইতাম, তাহলে আমার এই দিক বরাবর আদিবেগ জানা লাগতো, এই দিক বরাবর ত্বরণ জানা লাগতো। বা তার উল্টা দিকে যদি আদিবেগ হতো বা উল্টা দিকে ত্বরণ হলে আমরা সূত্রের সামনে মাইনাস বসাতাম, যে মন্দন ওইটা, বা ওইটা আদিবেগটা উল্টা দিকে হলে মাইনাস বসাতাম। v is equals to u plus এটি আমরা এই দিক বরাবর যদি বেগ বের করতে চাইতাম, তাহলে এদিক বরাবর আদিবেগ নেওয়া লাগতো, এই দিক বরাবর ত্বরণ নেওয়া লাগতো। সব কিন্তু এক মাত্রিক বরাবর হতে হয়। তো এইখানে আমরা যেটা চাচ্ছি যে এই এ বিন্দু থেকে সোজা গিয়ে আমি বি বিন্দুতে পৌঁছাবো। মনোযোগ দিয়ে শোনো, এ থেকে যাত্রা শুরু করে আমি সোজা বি বিন্দুতে পৌঁছাবো। তাহলে আমাদের সরণ কত? সরণ হচ্ছে ডি, নদীর প্রস্থ সমান দূরত্ব হচ্ছে সরণটা এস সমান সমান ডি। এস সমান সমান হচ্ছে ডি। এ থেকে আমি কি চাই? সোজা বি বিন্দুতে যেতে চাই। এটা হচ্ছে এস সমান সমান ডি দূরত্ব অতিক্রম করতে চাই। এই ক্ষেত্রে বেগ কত? এই ক্ষেত্রে বেগটা হচ্ছে ডব্লিউ, লব্ধি বেগ যেটা সেটা। বেগটা কি? ডব্লিউ। তাহলে টাইম কত লাগবে এটাই আমাকে বের করতে হবে। যেহেতু সিস্টেমে কোনো ত্বরণের আলাপ নাই, তাহলে আমরা লিখতে পারি কি? এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এই সূত্র তো আমরা জানতাম আগের থেকে, কিন্তু এই পুরো সিনারির মধ্যে কোনো ত্বরণের কোনো আলাপ নাই, তাই এটা বাদ। এস সমান সমান যদি ইউটি হয়, তাহলে দেখো এস এর ভ্যালু ছিল ডি। আমাদের আদিবেগ কত? এখানে আদিবেগটা বলতে ইউ বলতে আসলে এখানে তো ওই নৌকার লব্ধি বেগটা এখানে বোঝাচ্ছে। তো তাহলে নৌকার লব্ধি বেগ হচ্ছে এখানে ডব্লিউ ইনটু টি। তাহলে ভাই দেখো ডব্লিউ সমান সমান যেটা আসছে সেটা হচ্ছে ডি ডিভাইডেড বাই টি। না সরি, আমার তো টি বের করা লাগবে। টি সমান সমান হচ্ছে ডি ডিভাইডেড বাই ডব্লিউ। কিন্তু আমি চাই এখানে ডব্লিউ কে না রাখতে, কারণ তোমার প্রশ্নের মধ্যে কি কি দেওয়া থাকবে? প্রশ্নের মধ্যে দেওয়া থাকে ডি, প্রশ্নের মধ্যে দেওয়া থাকে ইউ, প্রশ্নের মধ্যে দেওয়া থাকে ভি। তাই বেটার হচ্ছে আমরা টাইমটাকে এই তিনটার রেসপেক্টে প্রকাশ করি, এই তিনটার সাহায্যে প্রকাশ করি। ডাব্লিউ তো পরে আসছে, ইউ আর ভি এর লব্ধি করে ডাব্লিউ আসছে। সো এই জন্য ডাব্লিউ কে আমরা সরাতে চাই, কারণ এটা প্রশ্নে দেওয়া ছিল না, প্রশ্নে ইউভি দেওয়া ছিল। আচ্ছা, দেখো এখান থেকে ডাব্লিউ যেহেতু লব্ধি বেগ ছিল, তাহলে আমরা লিখতে পারি এভাবে, ডাব্লিউ সমান সমান হচ্ছে স্কয়ার রুট অফ ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv cos আলফা সমান সমান, এই যে এখন পোলাপান কান্নাকাটি করে, ভাইয়া এখানে থিটা ছিল ভাইয়া। আরে ভাই, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ। ঠিক আছে? বেগ ডব্লিউ হলো কেন? যখন ইউ ইজ গ্রেটার দেন ভি হবে, তখন তো এগুলা খাটবেই। তখন তো আমার, তখনকার জন্যই তো এই সূত্র লিখলাম, যখন ইউ ইজ গ্রেটার দেন ভি হবে তখনই তো নদী সোজা পার হতে পারবে। আর ডাব্লিউ হচ্ছে দুইটার লব্ধি ভাইয়া। ওকে,
সো এখান থেকে দেখো ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস, এটাকে আরো ছোট করা যায় 2uv। বলো তো দেখি কজ আলফা সমান আমরা কি পাইছিলাম? মাইনাস ভি বাই ইউ পাইছিলাম না? আমরা জানি কি, যেহেতু কজ আলফা সমান সমান মাইনাস ভি বাই ইউ, তাহলে এখান থেকে কি লেখা যায়? মাইনাস ভি বাই ইউ যদি হয়, তো এখান থেকে যেটা আসছে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস 2v স্কোয়ার, ইউ ইউ কাটাকাটি হয়ে যাচ্ছে, মাইনাস 2v স্কোয়ার। তাহলে দেখো ডব্লিউ সমান সমান যেটা আসবে স্কোয়ার রুট অফ ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। দেখো আমরা ইউ আর ভি দিয়ে ডাব্লিউ কে প্রকাশ করলাম। তাহলে টাইম যেটা লাগবে সেটা হচ্ছে ডি ডিভাইডেড বাই রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। এছাড়া আরেকটা নিয়মে করা যায়, তোমাদেরকে আগের দিন বলছিলাম, অবশ্যই বলছি। সেটা কি বলছি? আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে, হ্যাঁ এখানে দেখাই, এখানে না পরের পেজে দেখাই, মনে আছে? অনেকক্ষণ ধরে এই জিনিসটা পড়াইছিলাম যে ভাইয়া সাপোজ এই দিকে আমাদের একটা ভেক্টর আছে পি, আমি যদি এই কোণটা জানি থিটা, তাহলে বলো তো এই পি ভেক্টরকে যদি আমি ভেক্টর আকারে লিখতে চাই তাহলে কি লিখবো? পি কস থিটা আই প্লাস পি সাইন থিটা জে। মনে আছে? এইটা হচ্ছে ছিল আমাদের এক্স অক্ষ বরাবর উপাংশ, এইটা ছিল আমাদের ওয়াই অক্ষ বরাবর উপাংশ। তো আমাদের এই নদী নৌকার সিনারিওতে পি এর জায়গাতে আছে ইউ আর থিটার জায়গাতে আছে আলফা। তাহলে আমরা বলতো যখন বলবে ইউ এর এক্স অক্ষ বরাবর উপাংশ কত, সেটা হচ্ছে ইউ কজ আলফা, এবং ইউ এর ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত, ইউ সাইন আলফা। ঠিক আছে, ইউ সাইন আলফা, তাই তো, যে ইউ সাইন আলফা। অথবা তুমি যদি তোমার কাছে মনে হয় যে না ভাই আমি আরো বুঝে বুঝে করতে চাই, ইউ সাইন আলফাই কেন হবে, তার জন্য আগের লেকচার দেখে আসতে পারো, অথবা তুমি এই কোণটাও বের করতে পারো যে কত হয়, তারপরে এদিকে থাকবে ইউ কজ, এদিকে থাকবে ইউ সাইন। ইচ্ছা মতন, মানে এগুলা গেমস এর মতন, তুমি যেভাবে খুশি সেভাবে যেতে পারো। আমি তাহলে এদিক বরাবর উপাংশ পাইলাম কি ইউ সাইন আলফা, আর এদিক বরাবর যে উপাংশ পাইছি সেটা হচ্ছে ইউ কজ আলফা। ঠিক আছে, এখন আসো আমাদের বলতো এই ইউটার দুইটা উপাংশ ছিল, একটা ছিল এই দিক বরাবর, এইটাকে আমরা বলছি ইউ কজ আলফা, এবং এই ইউ এর আরেকটা উপাংশ ছিল এই দিক বরাবর, সেটা হচ্ছে ইউ সাইন আলফা। ঠিক আছে, এদিকে ইউ কজ আলফা, এদিকে হচ্ছে ইউ সাইন আলফা। এখন যখন আমি ইউ কে ভেঙে দুইটা ভেক্টরে পরিণত করে ফেললাম, ইউ কে ভেঙে দুইটা ভেক্টরে পরিণত করলাম, একটা ইউ কজ আর একটা ইউ সাইন, তখন ভাই বলো তো ইউ কি আর থাকবে? থাকবে না, কারণ ইউ কে ভেঙে আমি দুইটা ভেক্টর পাইছি, ইউ কজ আলফা, ইউ সাইন আলফা। এইবার একটু চিন্তা করে দেখো তো, আমাদের ভি আর ইউ কজ আলফা কিন্তু কাটাকাটি হয়ে যাচ্ছে একটা আরেকটার সাথে। তাহলে পুরো সিস্টেমে একটা মাত্র বেগই থাকছে, সেটা হলো ইউ সাইন আলফা, এবং এটাকেই কিন্তু আমরা ডব্লিউ বলছি, এটাকেই কিন্তু আমরা ডব্লিউ বলছি। ঠিক আছে, এটাকেই কিন্তু আমরা ডব্লিউ বলছি। বুঝতে পারছো? এটাকেই আমরা ডব্লিউ বলছি, কারণ দেখো ভাইয়া ডব্লিউটা আলটিমেটলি কি ছিল একটু বোঝার চেষ্টা করো। ডব্লিউটা আলটিমেটলি ছিল ইউ আর ভি এর লব্ধি, ডব্লিউটা ছিল ইউ আর ভি এর লব্ধি, মানে কি দুইটাকে যোগ করে যা পাবো। তো আমি এখানে আরেকটু ভেঙে ভেঙে দেখালাম যে আমাদের ইউ যে ভেক্টরটা ছিল সেটাকে দুইটা উপাংশে ভাগ করলে একটা আসে ইউ কজ আর একটা আসে ইউ সাইন। তো ইউ কজ আর ভি দুইটা কিন্তু কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে একটা মাত্র বেগই থাকে এখানে ইউ সাইন আলফা, তাহলে এটাই কিন্তু আমাদের সেই ডাব্লিউটাকে নির্দেশ করছে। ঠিক আছে, এই ক্ষেত্রে ডাব্লিউটাকে নির্দেশ করছে, তাই আমরা এটাকে এভাবেও লিখতে পারি টি সমান সমান ডি ডিভাইডেড বাই ইউ সাইন আলফা। ডি ডিভাইডেড বাই ইউ সাইন আলফা, দুইটা ক্ষেত্রে একই রেজাল্ট পাবা। কাটাকাটি কি করলেন ভাই, এই যে
যদি দুইটা একদিকে 10 নিউটন বল থাকে আরেকদিকে 10 নিউটন বল থাকে, কাটাকাটি হয়ে যায় না? নেট বল কত হয়ে যায়? 0 হয়ে যায়। বুঝতে পারছো? সো আমাদের যখন সোজা পার হতে চাই তখন কি আমাদের ইউ কজ, ইউ এর যে এদিক বরাবর উপাংশ ইউ কজ আলফা এবং যে ভি একটা আরেকটার সাথে কি হয়ে যাবে? কাটাকাটি হয়ে যাবে না? থাকবে শুধু একটা ভেক্টর যেটা ওকে সোজা বিপরীত বিন্দুতে নিয়ে যাবে। ঠিক আছে? জি, বুঝতে পারছি। যাক, ভেরি গুড, বুঝছি। না, এই আলফার মানটাই তো তোমাকে বের করতে হলো। খেয়াল করো, এই যে আলফার মানটাই তো আমরা বের করলাম যে কত কোণে রওনা দিলে বিপরীত বিন্দুতে পৌঁছাবে। আলফার মানটা বের করে নিব, ইউভি দেওয়া আছে। ক্লিয়ার, যাক, ভেরি গুড। না, তা ও একজন বলছে তাহলে নৌকা স্থির হবে না যদি কাটাকাটি করে 0 হয়ে যায়। কেন ভাইয়া? এই ইউ এর তো দেখো আমরা উপাংশ কেন পড়ছিলাম, একজন বলছিল ওই দিন যে ভাই ওইগুলো পড়ে লাভ কি? ইউ এর দুইটা উপাংশ দেখো, এই ভেক্টরকে যদি আমি দুইটা উপাংশে ভাগ করি, ওই যে মনে আছে আমরা বলছিলাম তুমি গেছো এই দিক বরাবর, তখন জিজ্ঞেস করছিলাম যে পূর্ব দিকে কতটুকু গেছো আর উত্তর দিকে কতটুকু গেছো। পূর্ব দিকে গেছে এতটুকু, উত্তর দিকে গেছে এতটুকু। তো ঠিক এখানেও ইউ বেগ এদিকে, এটার মানে কি? ইউ বেগ এদিকে মানে হচ্ছে বাম দিক বরাবর ইউ কজ আলফা থাকা আর উপরের দিকে ইউ সাইন আলফা থাকা। যখন আমি এই ভেক্টরটাকে ইউ কজ আর ইউ সাইনে ভাগ করে ফেলছি তখন কিন্তু আমাদের সিস্টেমে আর এটা নাই। তখন কিন্তু আমাদের সিস্টেমে ইউ নামে কিছু নাই, কারণ ইউ কে আমরা ভেঙে খেয়ে ফেলছি। তাহলে ইউ কজ আলফা আর ভি এরা কিন্তু সমান সমান ছিল বলেই নৌকাটা সোজা যেতে পারছে। এই যে এটাই তো শর্ত ছিল, সোজা যাওয়ার শর্ত কি ছিল? ভি প্লাস ইউ কজ আলফাকে 0 হতে হবে। তো তাহলে এখানে ইউ প্লাস ভি কজ আলফা এটা 0 হয়ে গেল এবং ইউ এর যে এদিকে উপাংশটা ছিল সেটাই ওকে সামনের দিকে আগায় নিয়ে গেল। আবার বলি, ইউ ভেক্টর এর এদিক বরাবর যে উপাংশ সেটা ভি কে কাটাকাটি করে দিল এবং ইউ এর যে সাইন আলফা সেটা ওকে সোজা বিপরীত দিকে নিয়ে গেল। আশা করি বুঝতে পারছো। গুড। হাফ এটি স্কয়ার কই? কারণ কোনো ত্বরণ নাই, কারণ কোনো ত্বরণ নাই। এই হইছে, ক্লাস স্লো হচ্ছে বলে পার্ট নেওয়া লাগবে না বাবা, সবাই একসাথে বুঝি। এ দেখো তোমার বন্ধুরাই তো, ঠিক আছে, একসাথে বুঝি, একসাথে আগাই। এই যে আরেক মাতুব্বার বলছে ম্যাথ করান। আরে মাতুব্বার এগুলা প্রত্যেকটাই এক একটা ম্যাথ। তুমি যদি ইউ এর একটা ভ্যালু বসা, এগুলা নিজে তাহলে বাসায় করো। ইউ এর একটা ভ্যালু বসা, আমি সিকিউ তো লাস্টে আছে, এগুলো সলভ করাবো। কিন্তু এগুলা এই মেন্টালিটি নিয়ে থাকলে হবে না যে ভাই ম্যাথ করান। আরে ভাই এগুলো প্রত্যেকটাই এক একটা ম্যাথ দেখাচ্ছি। তুমি যদি ইউ এর একটা মান বসাও তাইলে এগুলা ম্যাথ হয়ে যাবে তোমার ভাষায়, কিন্তু আমার ভাষায় এগুলাই ম্যাথ। কারণ এই সংখ্যাগুলা দিয়ে তুমি যদি করো তাহলে তুমি যে কোনো ভ্যালু আসলে একই রেজাল্ট, তুমি যদি এটা দিয়ে বুঝো। কিন্তু সংখ্যা লিখলে কি হয় বলি, সংখ্যা লিখলে আলটিমেটলি এইরকম সুন্দর জিনিসটা তুমি আনতে পারতা না। সংখ্যা আসলে কেন সংখ্যা আসতো, সংখ্যাটা কিভাবে আসছে এটা কিন্তু তুমি আসলে বুঝতা না। সো বেটার হচ্ছে এইভাবে করে বোঝা। একটু ভাই বিশ্বাস রাখ, 10-12 বছর ধরে যেহেতু পড়াচ্ছি, তাই মেথড যেটা আছে এটা আসলে প্রুভেন মেথড। তাই এটার উপরে আস্থা রেখে নিজেকে সঁপে দাও। ঠিক আছে, যা দেখাচ্ছি সেটাতে ফোকাস করো। ঠিক আছে, আমাকে জ্ঞান দিতে এসো না কাইন্ডলি এখনই যে ভাই এটা করেন, ভাই ওটা করেন, ভাই এটা করেন। আরে ভাই তুই একটু ধৈর্য ধর, কেবল ইন্টারে উঠলি, একটু ধৈর্য ধর, আস্তে আস্তে প্রত্যেকটা জিনিস মাথার মধ্যে ঢুকে যাবে বস। চিন্তা করো না, কিন্তু একটু ধৈর্য ধরো। ঠিক আছে, একটু ধৈর্য ধরো। ওকে। নদী সোজা পার হওয়ার সময় সবসময় এক্স অক্ষ বরাবর লব্ধিটা শূন্য হবে, এক্স অক্ষ বরাবর লব্ধিটা হবে শূন্য। ঠিক আছে, ওকে ওকে। তো এটা আমরা দেখলাম যে কত সময় লাগবে, এটা বুঝে গেছি, নদী পার হতে আমাদের এত সময় লাগবে। এখন একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হচ্ছে যে নদী যেভাবেই পার হই না কেন, এটা একটু লিখে রাখো খাতায়, যে নদী বা নৌকা যেই কোণেই রওনা দেখ না কেন, নৌকা আলফা কোণে রওনা দিলে, নৌকা আলফা কোণে রওনা দিলে, নৌকা আলফা কোণে রওনা দিলে নদী পার হতে নদী পার হতে সময় লাগবে t সমান সমান
ডি ডিভাইডেড বাই ইউ সাইন আলফা। ঠিক আছে, এই যে ডি ইজ ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই ইউ সাইন আলফা। এটা হচ্ছে নৌকা যদি আলফা কোণে রওনা দেয় তাহলেই নদী পার হতে এই পরিমাণ সময় লাগবে। ঠিক আছে, আবার বলছি, যদি আমরা আলফা কোণে রওনা দেই, নৌকা যদি আলফা কোণে রওনা দেয় তাহলে নদী পার হতে এই পরিমাণ সময় লাগবে, টি সমান সমান ডি ডিভাইডেড বাই ইউ সাইন আলফা। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের টাইমটা। কেন এটা? এটা সকল ক্ষেত্রের জন্য প্রযোজ্য। এই সিচুয়েশনের জন্য বা এটা হচ্ছে, এটা তো বললামই যে নৌকা আলফা কোণে রওনা দিলে যখন বাতাস টাতাস থাকবে না, মানে কথা হচ্ছে আরো অনেক কেস নিয়ে আসা যায়, সেগুলোর জন্য হয়তো বা খাটবে না, কিন্তু যদি তুমি আলফা কোণে রওনা দাও, যে কোনো আলফা কোণে, তাহলে নদী পার হতে এই পরিমাণ সময় লাগবে। যেমন আমি একটা এক্সাম্পল দেই এখানে। সাপোজ এটা হচ্ছে আমাদের নদীর পার। এইখান থেকে সাপোজ তুমি এইরকম একটা কোণে রওনা দিছো, এটা ইউ, এবং এইটা হচ্ছে ভি, এইটা হচ্ছে ভি। ঠিক আছে, এটা ইউ, এটা হচ্ছে ভি, এবং এই যে কোণটা আছে সেই কোণটা হচ্ছে আলফা। তুমি কি করছো? স্রোতের বেগের দিকের সাথে আলফা ডিগ্রি কোণে রওনা দিছো, স্রোতের বেগের দিকের সাথে আলফা ডিগ্রি কোণে রওনা দিছো। তোমার কাছে প্রশ্ন করছে যে অপর পারে যেতে কত সময় লাগবে, নদীটা নদীতে মানে তোমার অপর পারে যেতে, অপর প্রান্তে যেতে কত সময় লাগবে। তো তুমি তো বিপরীত বিন্দুতে পৌঁছাবা না, অন্য একটা পারে গিয়ে পৌঁছাবা। এখন আমাকে একটু বলো তো, তুমি যেতে চাচ্ছ সোজা বিপরীত দিকে, তোমার সরণ হচ্ছে ডি। তুমি যদি ওয়াই অক্ষ বরাবর দূরত্ব বের করতে চাও, তাহলে তোমাকে ওয়াই অক্ষ বরাবর বেগ ইনটু সময় প্লাস হাফ ইনটু ওয়াই অক্ষ বরাবর ত্বরণ ইনটু টি স্কয়ার, সব ওয়াই অক্ষ বরাবর হতে হবে না? যেমন আমরা পড়ন্ত বস্তুর সময়ও কি করছি, যখন উপরের দিকে বস্তুকে ছুঁড়ে মারছি, খেয়াল করো ইউ ছিল যে একই লাইন বরাবর, জি ছিল উল্টা দিকে, তাই মাইনাস দিতাম। তারপরে ধরো আমরা যখন সরণ বের করতাম তখন এটা কিন্তু এই লাইন বরাবরই সবকিছু হিসাব হতো। তো ওইটাই বলছি যে তুমি যাচ্ছ উল্টা দিকে, ঠিক আছে, কিন্তু যখন এই সূত্রটা ব্যবহার করবে, এটা কিন্তু একমাত্রিক সূত্র। অর্থাৎ যেই দিক বরাবর সরণ বের করতে চাও সেই দিক বরাবর আদিবেগ এবং সেই দিক বরাবর ত্বরণ লাগবে। যেই দিক বরাবর সরণ বের করতে চাও সেই দিক বরাবর আদিবেগ, সেই দিক বরাবর ত্বরণ লাগবে। এখন আমাদের এই পুরো সিস্টেমের মধ্যে তো ভাইয়া কোনো ত্বরণ নাই, তাহলে এটা বাদ। কোনো ত্বরণ আছে? ত্বরণ নামে কিছু নাই এখানে। তো এইখানে আমি যখন যেভাবেই নদী পার হই না কেন, বলতো, যদি এইভাবে পার হই, যদি এইভাবে পার হই, এইভাবে পার হই, এইভাবে পার হই, বলতো প্রত্যেকটা ক্ষেত্রে আমি ওয়াই অক্ষ বরাবর কত দূরত্ব অতিক্রম করছি? দেখি, এইটা যদি না বুঝতে আমার কিছু করার নাই, এটা বলতে হবে। তুমি এই পয়েন্ট থেকে যে কোনো ভাবেই যদি অপর পারে যাও, তাহলে ওয়াই অক্ষ বরাবর কত দূরত্ব অতিক্রম করছো? এক্স্যাক্টলি, ভেরি গুড। ওয়াই অক্ষ বরাবর সব সময় তুমি ডি দূরত্বই কিন্তু অতিক্রম করছো। ভেরি গুড। তো তাহলে তুমি যেভাবেই পার হও না কেন, ওয়াই অক্ষ বরাবর তোমার সরণ হচ্ছে ডি। আচ্ছা, এইবার আসো আমরা দেখি তো, এইটা ছিল ইউ, এটা ছিল আলফা, এটা ছিল ভি, এটা ছিল ডি। বলতো এই ভি কি তোমাকে সোজা পার হতে কোনো হেল্প করবে, বা ডি বরাবর পার হতে কোনো হেল্প করবে? ভি কি তোমাকে ডি বরাবর পার হতে কোনো হেল্প করবে? না। ভেরি গুড। বলতো ইউ এর কজ আলফাটা কোন দিকে? এই দিকেই না? ইউ এর কজ আলফা, ইউ এর কজ আলফা কি তোমাকে ডি এর দিকে যেতে কোনো হেল্প করবে? ভেরি গুড, না, করবে না। কিন্তু বলতো এই ইউ এর যে এই দিক বরাবর উপাংশটা আছে সেটা কি ইউ সাইন আলফা না? ইউ সাইন আলফার ডিরেকশনটা একদম ডি বরাবর। সো ইউ কজ আলফা, ভি, এরা কেউ কিন্তু তোমাকে ডি বরাবর যেতে হেল্প করছে না, কারণ 90 ডিগ্রি কোণে কাজ করছে। কিন্তু ইউ সাইন আলফা যে, সেই কিন্তু তোমাকে একদম ওয়াই অক্ষ বরাবর যেতে হেল্প করছে। তাহলে তাহলে আমরা এখানে বলতে পারি আমি নদী পার হওয়া মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ডি দূরত্ব যাওয়া। আবার শোনো, নদী পার হওয়া বলতে ওয়াই অক্ষ বরাবর ডি দূরত্ব যাওয়া।
সমান সমান y অক্ষ বরাবর কোন বেগটা আমাকে হেল্প করছে, ইউ সাইন আলফা। তাছাড়া ইউ কজ আলফাও হেল্প করছে না, ইউ তো প্রশ্নই আসে না, কারণ ইউ কে ভেঙেই তো আমি ইউ সাইন আর কস পাইছি, তাই ইউ বাদ। ইউ সাইন আলফাই কিন্তু আমাকে একমাত্র হেল্প করছে ডি পার হতে, আর ইউ কজ আলফা ভি এরা সবাই পার বরাবর কাজ করছে, এরা কোনো অতিক্রম করতে আমাকে হেল্প করছে না। তাহলে এটা ইনটু টি, তাহলে ভাইয়া টি সমান সমান দেখো ডি ডিভাইডেড বাই ইউ সাইন আলফা। এটাই বোঝাতে চাচ্ছিলাম যে এটা হচ্ছে আসলে সকল ক্ষেত্রের জন্য প্রযোজ্য, যে তুমি নদী আলফা কোণে যদি রওনা দাও, জাস্ট আলফা কোণে রওনা দিছি, তাহলেই নদী পার হতে যে সময় লাগবে সেইটা হচ্ছে ডি বাই ইউ সাইন আলফা। ঠিক আছে, ডি বাই ইউ সাইন আলফা। আশা করি বুঝতে পারছো। থ্যাংক ইউ সো মাচ, ভেরি গুড ভেরি গুড। ওকে, সো এইটা কিন্তু তাহলে আমরা টি সমান ডি বাই ইউ সাইন আলফা যেটা পেলাম, এইটা এই যে আবার বলছে এক্স অক্ষ ওয়াই অক্ষ চিহ্নিত করে দেন। ভাই এক্স অক্ষকে আমি এদিকে ধরে নিছি, ওয়াই অক্ষকে এদিকে ধরে নিছি। যখন চিহ্নিত করব না তখন ধরে নিবা আনুভূমিকটা হচ্ছে এক্স অক্ষ, উলম্বটা হচ্ছে ওয়াই অক্ষ। ওকে, ভেরি গুড। তাহলে এইটা যদি বুঝি, আমরা নৌকা আলফা কোণে রওনা দিলে নদী পার হতে এই পরিমাণ সময় লাগবে, এটা হচ্ছে জেনারেলাইজ যে কোনো কিছুর জন্য ফর্মুলাটা। ভেরি গুড। এইবার আসো সর্বনিম্ন সময় নদী পার হয়, এবার অঙ্কগুলো সহজ। বলতো আমরা দেখছি যে কোনো আলফা কোণে রওনা দিলে যে সময় লাগে, যে কোনো আলফা কোণে রওনা দিলে, আলফা কোণে রওনা দিলে যে সময় লাগে, যে কোনো আলফা কোণে রওনা দিলে যে সময় লাগে সেইটা টিটা কত, টি সমান সমান হচ্ছে ডি ডিভাইডেড বাই ইউ সাইন আলফা। ঠিক আছে, যে কোনো আলফা কোণে রওনা দিলে যে সময় লাগে সেটা হচ্ছে টি সমান ডি সাইন আলফা। এখন বলো তো, বলছে নৌকাকে কোন দিকে চালাতে হবে যদি আমি সর্বনিম্ন সময় নদী পার হতে চাই। প্রশ্নের প্যাটার্ন কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। আমাদেরকে কি বলছিল এতক্ষণ, যে নৌকাটা আমরা চাই যে সর্বনিম্ন দূরত্বে যাক, কিন্তু এবার আর দূরত্ব নিয়ে আমাদের কাহিনী নাই। এইবার আমরা চাই যে সবচেয়ে কম সময় লাগবে এইরকম একটা দিকে রওনা দিতে। তাহলে বলতো যে কোনো আলফা কোণে রওনা দিলে যে সময় লাগবে সেটা হচ্ছে টি সমান ডি সাইন আলফা। দেখো আমি এবার চাই কি টিটাকে কমাতে, টি কে যদি কমাতে চাই তাহলে একটা কাজ হতে পারে যে আমি ডি কমায় দেই। অর্থাৎ আমারে বলছে নদী পার হতে, তো আমি কি করলাম, বালু ভরাট করে দিলাম। নদীর বালু ভরাট করে ধরো নদীর প্রস্থ কমায় দিছি, আগে নদীর প্রস্থ ছিল এতখানি, এখন নদীর প্রস্থ কমায় দিছি, তাহলে এখন কম সময় লাগবে। কিন্তু এইটা তো আসলে কোনো ফিজিবল ওয়ে না, কারণ আমাদের তো নদীর প্রস্থ চেঞ্জ করা যাবে না, ইভেন নৌকার বেগও চেঞ্জ করা যাবে না। আমাদেরকে বলে যে কোন দিকে রওনা দিলে সর্বনিম্ন সময় নদী পার হওয়া যাবে, অর্থাৎ টি সমান সমান যে ডি ডিভাইডেড বাই ইউ সাইন আলফা, এইখান থেকে আলফার মানটা কত হলে টিটা মিনিমাম হবে। তুমি দেখো টি তখনই আমরা মিনিমাম পাবো যখন সাইন আলফা ম্যাক্সিমাম হবে, কারণ এর সাথে তো ব্যস্তানুপাতিক সম্পর্ক, এইটার সাথে এইটার তো ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে সাইন আলফার ম্যাক্সিমাম ভ্যালু কত, 1। সুতরাং আলফার ভ্যালুটা কত হবে, 90 ডিগ্রি। অর্থাৎ যদি আমরা ঠিক 90 ডিগ্রি কোণে রওনা দেই তাহলে সবচেয়ে কম সময় আমরা নদীটা পার হতে পারবো। যদি 90 ডিগ্রি কোণে রওনা দেই তাহলে সবচাইতে কম সময় নদী পার হতে পারবো। এই রিদওয়ান স্প্যামিং করো না। ওকে, দেখো এটা কেন, এটার একটু ফিলটা নাও। দেখো ভাই, এখান থেকে তুমি যখন রওনা দিবা, এই জায়গা থেকে তুমি যখন রওনা দিচ্ছ, তুমি যাচ্ছ সোজা যেতে, ওয়াই অক্ষ বরাবর দূরত্ব অতিক্রম করতে চাচ্ছ। তাহলে ভাইয়া বলো তো তোমার কি ওয়াই অক্ষ বরাবর বেগ লাগবে না? এবং ওয়াই অক্ষ বরাবর বেগটা যখন সবচেয়ে বেশি হবে তখনই কিন্তু তোমার সময় সবচেয়ে কম লাগবে। স্বাভাবিক, নরমাল সহজ সূত্র, যে আমি চাচ্ছি ওয়াই অক্ষ বরাবর দূরত্ব অতিক্রম করতে, সেই জন্য ওয়াই অক্ষ বরাবর যে বেগটা
সেটা যদি ম্যাক্সিমাম হয় তখনই কিন্তু টাইমটা মিনিমাম হবে। এখন আমাকে বলো, স্রোতের বেগ কি তোমাকে কোনো হেল্প করবে ওই পারে পৌঁছাতে? না, কারণ স্রোতের বেগ তো 90 ডিগ্রি কোণে কাজ করছে। ও কখনোই তোমাকে ওই পারে পৌঁছাতে হেল্প করবে না। তাহলে তোমার হাতে একমাত্র অস্ত্র আছে ইউ। তুমি যদি চাও আমি সোজা বিপরীত বিন্দুতে যাব, তাহলে তোমার উচিত হবে সবচাইতে বেশি বেগ দিয়ে, মানে ইউটাকে সবচেয়ে বেশি ইউজ করে তুমি সোজাই রওনা দাও। তুমি সোজা রওনা দাও, তাহলে কি হবে? এস ওয়াই সমান সমান ইউ ইন্টু টি। খেয়াল করো, তুমি এস ওয়াই অতিক্রম করার জন্য ওয়াই অক্ষ বরাবর বেগটা যত বেশি দিবা ততই কিন্তু তোমার সময়টা কম লাগবে। তাহলে ভি কে তো আর আনতে পারতেছো না, কিন্তু নৌকার যে বেগটা সেইটাকে তুমি যদি সম্পূর্ণ ওয়াই অক্ষ বরাবর অতিক্রম করতে হেল্প করো, তাহলেই কিন্তু তুমি ঠিক বিপরীত বিন্দুতে তাড়াতাড়ি পৌঁছাবা। তো আশা করি ফিলটা পাইছো যে এস ইজ ইকুয়ালস টু ইউআই ইন্টু টি। তুমি যখন সোজা রওনা দিচ্ছ তখন তোমার সমগ্র বেগটা, আগে তো শুধু ইউ সাইন আলফার ছিল, মানে ইউ এর একটা অংশ তোমাকে হেল্প করতে উপরে যেতে, কিন্তু এখন যদি সম্পূর্ণ ইউটাই ইউজ হয় তোমাকে বিপরীত দিকে নিয়ে যেতে, তাহলে কিন্তু তুমি এখন সবচেয়ে কম সময়ে বিপরীত বিন্দুতে পৌঁছাতে পারবা। ঠিক আছে, ওকে। তো তাহলে আমাদের আলফার মানটা 90 ডিগ্রি হতে হবে, এটা সমীকরণ থেকে আসলো এবং পরে বললামও যে কেন হয়। আমি আবার বলছি, এরকম হতেই পারে যে একটা ক্লাসে তুমি হয়তোবা পুরাটা 100% বুঝো না, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। কিন্তু আমি যা কিছু বলে গেছি ক্লাসের মধ্যে, তুমি যদি এই একটা ক্লাসই 3-4 বার করে দেখো, প্রত্যেকবার তুমি নতুন ভাবে এই জিনিসগুলোর ফিল পাবা। তো এটা নিয়ে কোনো টেনশন করো না যে ভাই হাই হাই বুঝলাম না, হাই হাই কি হবে না হবে, এটা নিয়ে টেনশন করবা না কখনো। একই ক্লাস 2-3 বার রিপিট করো, আরো প্র্যাকটিস করো, যখন ম্যাথগুলা করাবো দেখবে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। সেক্ষেত্রে কত সময় লাগবে? তাহলে দেখো, যখন টি সমান সমান ছিল ডি ডিভাইডেড বাই ইউ সাইন আলফা, যখন আলফা 90 ডিগ্রি হলে, আলফা 90 ডিগ্রি হলে সবচেয়ে কম সময় লাগে, তো তখন যে টি মিনিমামটা আমি পাবো সেটা সমান সমান হবে ডি ডিভাইডেড বাই ইউ। টি মিনিমাম হবে কত? ডি ডিভাইডেড বাই ইউ। তাহলে এই ক্ষেত্রে সবচেয়ে কম সময় যেটা লাগবে টি সমান সমান ডি ডিভাইডেড বাই ইউ। ওকে, সুন্দর, ঠিক আছে। এইবার দেখো, চলো আমরা কিছু সিমুলেশন একটু দেখে আসি, এখান থেকে কিছু সিমুলেশন দেখে আসি। রিসেট করি, এখান থেকে আমরা চলো ডিরেকশনটা ঠিক বিপরীত দিকে দেই, একদম সোজা দেই। হ্যাঁ, 0। দেখো, আমরা যদি একদম সোজা এরকম রওনা দেই, তাহলে দেখো নৌকার বেগ কত ছিল? ভেলোসিটি অফ বোট কত? 4, আর ভেলোসিটি অফ রিভার হচ্ছে 3 ছিল। তাহলে দেখো, এইটা হচ্ছে স্রোতের বেগ 3 আর নৌকার বেগ হচ্ছে 4। তো আমরা যদি রওনা দেই, দেখো সোজা যদি রওনা দেই একদম 0 ডিগ্রি, একদম এভাবে করে যদি রওনা দেই, ওরা অ্যাঙ্গেলটা দেখাচ্ছে ওয়াই এর সাপেক্ষে, কিন্তু আমি তো এক্স এর সাপেক্ষে বলছিলাম 90 ডিগ্রি। সো দেখো, যদি রওনা দেই তাহলে দেখো এটা দেখো কত দ্রুত পৌঁছাচ্ছে। এটা পৌঁছাতে টাইম লাগছে 12.52, এটা একটু লিখে নাও খাতায়, 12.52 সেকেন্ড সময় লাগছে। এখন আসো, আমরা যদি চাই যে মিনিমাম ডিস্টেন্সে নদী পার হতে, তাহলে আমাদের কত কোণে রওনা দেওয়ার কথা ছিল? আলফা সমান সমান ছিল হচ্ছে cos ইনভার্স মাইনাস ভি বাই ইউ। সো ভি হচ্ছে এটা 3 আর ইউ হচ্ছে 4। এই আলফার মানটা কত আসে আমারে বলো তো, ক্যালকুলেটর কই? এই আলফার মানটা কত আসে একটু জানাও তো, আলফার মানটা কত আসে? হ্যাঁ, তখন অতিক্রান্ত দূরত্বের মান পরিবর্তন হয়ে যাবে সাকিব, ওইটা সলভ করব, কোনো অসুবিধা নাই। 138 ডিগ্রি বলছো, 138.6 ডিগ্রি, ভেরি গুড। সো এটা আসে হচ্ছে 138.6 ডিগ্রি। আচ্ছা, তো আমাদের এখানে অ্যাঙ্গেলটা তো জিরোটা দেওয়া, কারণ এটা ওরা হচ্ছে ওয়াই অক্ষের সাথে অ্যাঙ্গেলটা মেজার করছে। তাহলে আমাকে একটু কষ্ট করে বলতে পারবা 138.6 থেকে তুমি যদি 90 কে বাদ দাও তাহলে কত হয়? যদি 90 কে বাদ দাও তাহলে কত হয়? 48.6। তাহলে এটা আসে হচ্ছে 48.6 ডিগ্রি। ওকে, তো এবার আসো আমরা একটু দেখি যে যদি আমরা নৌকাটাকে এবার 38.6 ডিগ্রি কোণে রওনা দেওয়াই,
এটা কি লেখা যাবে? দাঁড়াও একটু চেক করে দেখি। ওকে, হ্যাঁ হয়েছে। আমরা এটাকে চাই 48.6 ডিগ্রি কোণে ঘোরাতে। 48.6, আহা এটা না, -48.6 দিলে ওইটা ওই পাশে আসবে। ওকে দাঁড়াও, -48.6। এই দেখ, ঠিক এই দিকে এখন যদি আমরা এটাকে রওনা দেওয়াই, তাহলে কিন্তু আমাদের এক্সপেকটেশন হচ্ছে নৌকাটা ঠিক বিপরীত দিকে পৌঁছাবে। তো দেখি তো কি হয় আসলে। যদি আমি রান দেই, খেয়াল করে দেখো, নৌকা যেতে যাচ্ছে এইদিকে, আর স্রোতের বেগ এইদিকে, একদম পারফেক্টলি সেটা একদম বিপরীত বিন্দুতে গিয়ে পৌঁছালো। নৌকাটার বেগের দিক দেখছো কোন দিকে? নৌকার বেগের দিক ছিল এইদিকে, স্রোত কাজ করছিল এইদিকে। সো এই দুইটা বেগের লব্ধিটাই কিন্তু সোজা ওকে বিপরীত দিকে নিয়ে গেল। আবার দেখি, চলো দেখেই শান্তি লাগছে। আমরা রিসেট দেই, আবার দেই, দেখো সোজা এখান থেকে কিন্তু পৌঁছায় গেল। তো দেখো কত টাইম লাগছে, 18.93 সেকেন্ড টাইম লাগছে এখানে পৌঁছাতে। 18.93 সেকেন্ড লাগছে। ওকে, সো তাহলে আমরা এটা দেখলাম যে কতক্ষণ সময় লাগছে, তাই তো? এইবার আসো আমরা আরো কয়েকটা জিনিস একটু টেস্ট করে দেখি। যে যখন আমি সোজা রওনা দিয়েছিলাম, তখন একটু দেখি তো কত টাইম লাগছিল। আমি এখান থেকে নদীর প্রস্থটা বের করব। 12.52 সেকেন্ড টাইম লাগছিল। সো দেখো ডি সমান সমান, বা আমাদের ইয়াটা কি ছিল, এস ওয়াই, ওয়াই অক্ষ বরাবর বেগ যেটা, সেটা সমান সমান হবে ওয়াই অক্ষ বরাবর সরণ হচ্ছে ওয়াই অক্ষ বরাবর বেগ ইনটু টাইম। তো তাইলে বলো আমাদের এখানে ওয়াই অক্ষ বরাবর বা আমাদের নৌকার যে বেগ সেটা কত ছিল? 4 ছিল। তাহলে আমরা ঠিক ওয়াই অক্ষ বরাবর রওনা দিছিলাম 4 বেগ নিয়ে, ইনটু হচ্ছে টাইম। আর এস ওয়াই কত, এটাই আমরা একটু বের করতে চাই। আমাদের টাইম কত লাগছে? 12.52। বলতো এখান থেকে আমাদের নদীর প্রস্থটা কত আসলে? 4 ইন্টু 12.52, এটা কত আসে? 4 ইন্টু 12.52, এটা আসে হচ্ছে 50.08। ঠিক আছে, এত একক হচ্ছে এটার দূরত্ব। নদীর প্রস্থ যেটা, সেটা কত একটু লিখে নাও খাতায়। নদীর প্রস্থ হচ্ছে 50.08 মিটার ধরলাম। ঠিক আছে, এত মিটার। এবার আসো আমরা একটা অঙ্ক করি। আমরা চাই যে নৌকাটাকে এবার আমরা 30 ডিগ্রি কোণে, মানে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে রওনা দেওয়াবো। আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে রওনা দেওয়াবো। তাহলে দেখো তো টাইম কত লাগার কথা? ডি ডিভাইডেড বাই ইউ সাইন আলফা। দেখি তো ডি মানে কত? 50.08, নদীর প্রস্থ যেটা 50.08 লিখে রাখছো খাতায়। ইউ কোনটা? ইউ হচ্ছে ভেলোসিটি অফ বোট 4। সাইন আলফা, বলতো আমাদের এই সূত্রে আলফার মানটা কার সাথে ছিল? আলফার মানটা ছিল স্রোতের দিকের সাথে কত কোণ। তো এটা আমি ধরে নিচ্ছি 30 ডিগ্রি। আমি একটু পরে এখানে যদি 30 ডিগ্রি হয়, বলতো এই সফটওয়্যারের মধ্যে এটাকে কত দিব? 30 দিলে হবে না? কত দেওয়া লাগবে বলতো? কত দেওয়া লাগবে? 60 দেওয়া লাগবে। আশফিয়া জামান, ভেরি গুড। -30 না ভাইয়া, এই দিকে যেহেতু দিচ্ছি, মানে ওকে তো বুঝাতে হবে, তো বোকা, সফটওয়্যারটা তো বোকা, ও তো বুঝে না। আমরা যেমন অ্যাঙ্গেল ধরছি ওরা তো বোঝানো যাচ্ছে না। কিন্তু আমরা যদি এই অ্যাঙ্গেলটাকে ভাইয়া 30 বলি, তাহলে ও যে হিসাব করবে, ও কার সাথে হিসাব করবে? ও তো উলম্বের সাথে হিসাব করতেছে। তাহলে আমরা এখানে ভ্যালুটা কত বসাবো? 60 বসাবো। 60 বসাবো, আচ্ছা ঠিক আছে। তো আমরা নিজের আগে একটু ক্যালকুলেট করে দেখি যে 30 দিলে কত হয়। একটু বলো তো দেখি টাইমটা কত লাগে এখান থেকে। ডিভাইডেড বাই 4 sin 30, এইটার ভ্যালু আসে হচ্ছে 25.04। ডি ডিভাইডেড বাই ইউ সাইন আলফা, এটার ভ্যালু আসে 25.04। তার মানে হচ্ছে আমি যদি 30 ডিগ্রি কোণে রওনা দেই, তাহলে আমার এখানে টাইমটা আসার কথা 25.04। চলো আমরা একটা এক্সপেরিমেন্ট করে দেখি। যে এটা কি আসলেই 25.04 সেকেন্ড আসে কিনা, একটু লিখে রাখো কিন্তু খাতায়। ওকে, রিসেট দেই। এইখানে আমরা অ্যাঙ্গেলটা কত বসাবো বলছিলাম? আমরা অ্যাঙ্গেলটা বসাবো হচ্ছে
60 ডিগ্রি, অ্যাঙ্গেলটা বসাবো হচ্ছে 60 ডিগ্রি। ওকে, কারণ 30 ছিল এখানে। দেখি নৌকা যায় কতদূর, দেখি কতক্ষণ সময় লাগে অপর পারে পৌঁছাতে। দেখো আমাদের এটা স্ক্রিনের বাইরে চলে যাবে, কিন্তু এখানে টাইমটা থেমে যাবে আসলে। এই দেখো 25.03। 60 কেন? এই যে লোপা দেখো এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে উলম্বের সাথে ওরা হিসাব করতে পারে, এই জন্য আমি 60 বসাইছি, কিন্তু আমাদের হিসাব অনুযায়ী সেটা কত? 30 না? আমাদের হিসাব অনুযায়ী তো সেটা 30। ঠিক আছে, তো আশা করি এটা দিয়ে তুমি আসলে অঙ্ক নিজে করে এখানে বেগও চেঞ্জ করা যাবে। বেগ সম্ভবত 5 পর্যন্ত হাইয়েস্ট চেঞ্জ করা যায়, কিন্তু আশা করি মেইন যে ফিলের ব্যাপারটা সেটা তোমরা এখান থেকে ধরতে পারছো। আচ্ছা, ওকে, তো এই আর কি, আমরা আশা করি বুঝছি। ভেরি গুড। চলো তাহলে দেখো, যখন আমরা সোজা রওনা দিচ্ছিলাম তখন বলো তো আমরা কি সোজা পৌঁছাইছি? না, কিন্তু যখন সোজা রওনা দিছি তখন কিন্তু আমরা সোজা পৌঁছাইনি। এফবি তে কমেন্ট পড়েন না? পড়তেছি বাবা, পড়তেছি, কারো কমেন্টই পড়া হচ্ছে না। তখন কিন্তু আমরা একটু সাইডে গিয়ে সরে যাচ্ছি। তো তাহলে যদি সাইডে সরে যাই, সেই ক্ষেত্রে আমাদের কত টাইম লাগবে, বা সরি, সেই ক্ষেত্রে আমাদের কত দূরত্ব অতিক্রম করা লাগবে, এটা এবার বের করতে চাচ্ছি। দেখো মনোযোগ দাও, এটাই লাস্ট টপিক। যে যদি বস আমরা এই ডান দিকে আমাদের কি থাকে, শোনো ভাইয়া আপুরা, একটা জিনিস মাথায় রাখবা, যখন যে কোনো জিনিস শিখবা নতুন, তখন একটু ধৈর্য ধরতে হয়, একটু আস্তে ধীরে ঠান্ডা মাথা নিয়ে বসতে হয়। প্রথম ধাক্কাতে তুমি 100% জীবনেও কোনো কিছু একসাথে বুঝবা না, এটা খুব স্বাভাবিক। কিন্তু শুনে যাওয়ার কাজ তোমার, শুনে যেতে হয়, শুনে যেতে হয়। সেকেন্ড বার যখন দেখবা, তখন দেখবা আরো ক্লিয়ার হচ্ছে। থার্ড বার যখন আসবা, দেখবা আরো ক্লিয়ার হচ্ছে। এই জিনিসগুলা তোমার জীবনে প্রথম দেখছো, তাই এটা খুব স্বাভাবিক যে ভাই প্রথমে আমি যদি একটা জিনিস পড়তে যাই, তাহলে 100% আমি বুঝতে পারবো না। ও সরি, আমি এই ওয়েবসাইটের নামটা বলি নাই, এখানে লেখা ছিল যদিও ophysics.com, সিমুলেশন একটা ইয়া, ophysics.com, তোমরা এই ইয়াতে গিয়ে দেখতে পারো। ঠিক আছে, ophysics.com। ওকে, এটা শিখর কিছু না, এটা হচ্ছে আলাদা ওয়েবসাইট থেকে নেওয়া। ঠিক আছে, ওকে। তো এটাই বলছি যে হচ্ছে একটু ধৈর্য ধরতে হবে, এবং একবারে না বুঝলে ভাইয়া, একটু আমরা তো সবাই বড় হইছি, ম্যাচিউরড হইছি। সো এটা তো অফলাইন ক্লাস না, তুমি একটু চিন্তা করো তো, অফলাইন ক্লাসে একটা টিচার যখন পড়ায় শেষ করে যায়, তখন কি সবাই এরকম কমেন্টে যেরকম হাউকাউ করে, এরকম কি আসলে অফলাইন ক্লাসে কখন হাউকাউ করার সাহস পায়? পায় না, কিন্তু আসলেই পায় না। তোমরা নিজেরাই ক্লাস করছো, দেখছো। কিন্তু তখন আমরা সবাই কিন্তু নিজেকে বুঝ দেই না, ঠিক আছে এটা না বুঝলেও পরে বই পড়লে বুঝবো, বা পরে হচ্ছে আমরা বন্ধুর কাছে জিজ্ঞাসা করলে বুঝবো। ওই সময় কিন্তু নিজেরা ঠিকই মানায় নাও। সো অনলাইন ক্লাসেও তোমার যেটা করা উচিত, তুমি একটা জিনিস বুঝতে পারছো না, ভাইয়া আবার বললে ভালো হয়। আবার যতবার আমি জিনিসটা আবার বলছি, তত কিন্তু ক্লাসের টাইম নষ্ট হয়ে যাচ্ছে। সো এটা খেয়াল রেখো, আলটিমেটলি তোমরাই কিন্তু পিছায় যাবা। তো এই জন্য যখন একটা জিনিস মনে হচ্ছে যে ভাইয়া বুঝতে পারছি না, কিন্তু ভাইয়া যেমনে বলছে সবাই যেহেতু বুঝছে আমি বুঝবো, ওই সময় তোমার দায়িত্ব হচ্ছে জিনিসটাকে আরেকবার রেকর্ড দেখা। এটা তো অফলাইন ক্লাস না যে আমি আর না বললে তুমি বুঝবা না কখনো। তাই এটা বলাটাই অনর্থক যে ভাই আবার বলেন, এটা বলাটাই অনর্থক। তো এই জন্য একটু ম্যাচিউরড হয়েছে আমরা সবাই। তুমি যদি কোনো জায়গাতে থিওরির এখানে না বুঝো, তাহলে তুমি ফেসবুক গ্রুপের মধ্যে লিখতে পারো যে ভাইয়া এটা একটু আরেকবার বলেন, এটা কি বলছিলেন, এটা বুঝি নাই, মাথার উপর দিয়ে গেছে ভাইয়া। আর হ্যাঁ, বলার সময়ও একটু ভদ্রভাবে বলার চেষ্টা করবা সব সময়। পড়াশোনা শিখছো, অথচ তুমি অভদ্রভাবে কথা বলো, বা কিভাবে কমেন্ট করতে হয়, কিভাবে পোস্ট দিতে হয়, সেই ভদ্রতা জ্ঞানটুকু তোমার নাই, তাহলে এই পড়াশোনা কিন্তু তোমার জীবনে কোনো ফ্রুটফুল কাজে লাগবে না। তুমি হয়তো একটা অসৎ মানুষের মতন কাজ করা শুরু করবা। তো সবার আগে হচ্ছে এই ভদ্রতাটা বজায় রাখতে হবে, যে এটা তোমার কমেন্ট, তোমার প্রত্যেকটা শব্দ, এগুলা কিন্তু তোমার আলটিমেটলি তোমাকে রিপ্রেজেন্ট করে, তোমার ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করে। তো এই জন্য তুমি যখন একটা কথা বলছো একটু অভদ্রমূলক, তখন কিন্তু আলটিমেটলি আমরা বুঝে যাই যে আসলে কোন জায়গা থেকে আসছে।
ঠিক আছে? তো এই জন্য এটা একটু চেষ্টা করবা যে সবসময় একটু ভদ্রভাবে কথা বলার জন্য, কারণ এখানে সারা বাংলাদেশ থেকে অনেক মানুষ আসছে, অনেক সবাই এসে ক্লাস করছো। তো সেখানে তুমি যখন একটা কমেন্ট করছো, সেটা যদি দেখতে একটু দৃষ্টিকটু হয় বা একটু অসম্মানজনক হয়, তখন কিন্তু এটা টিচারের জন্য অসম্মানের থেকে তোমার নিজের পরিবারের জন্য এটা বেশি অসম্মানজনক, যে তুমি কেমন একটা ফ্যামিলিতে বিলং করো যেখান থেকে তুমি এরকম একটা কমেন্ট থ্রো করছো, ঠিক না? তো এটা নিজেরা একটু চিন্তা করবা। তোমরা এখন অনেক ছোট মানুষ, টুকটাক ভুলভাল হয়ে যেতেই পারে, এগুলা খুব স্বাভাবিক। কিন্তু আমরা তো আস্তে আস্তে বড় হচ্ছি, আমাদেরকে আস্তে আস্তে আমাদের পড়াশোনার জ্ঞান যেমন বাড়ছে, আমাদের প্রত্যেকের যে স্বভাবের লেভেলটা আছে সেটাকেও আস্তে আস্তে আমাদেরকে ডেভেলপ করতে হবে, ঠিক আছে? ওকে, সো দেখো কত দূরত্বে অতিক্রম করতে হবে যদি আমরা সর্বনিম্ন সময় নদী পার হই। তাহলে ভাই খেয়াল করো, সর্বনিম্ন সময় যখন পার হচ্ছিলাম আমরা কিন্তু সোজা রওনা দিছি। সো এইটা হচ্ছে আমাদের ভি, এটা হচ্ছে ইউ। আমি কি করছি, একদম সোজা রওনা দিছি, সোজা রওনা দিছি। তাহলে আমি কিন্তু কখনোই সোজা গিয়ে পৌঁছাতে পারবো না। আমি কোথায় গিয়ে পৌঁছাবো? আমি দেখা যাবে এইরকম একটা ডিরেকশনে, তোমরাই দেখছো একটু আগে যখন সোজা রওনা দিছি তখন আমি সোজা পৌঁছাইনি, তখন কিন্তু আমি এইরকম একটা দিকে গিয়ে পৌঁছাইছি। সো সেই ক্ষেত্রে ভাই আমি যদি এই ভ্যালুটা হয় ডব্লিউ, এবং আমি চাচ্ছি কত দূরত্ব অতিক্রম করছি, এদিক বরাবর কত দূরত্ব অতিক্রম করছি, এটা যদি জানতে চাই, তাহলে কি করব? এদিক বরাবর দূরত্ব মনে করলাম এস, সমান সমান হবে এদিক বরাবর বেগ ডব্লিউ ইন্টু টি। এই টিটা কি? যতক্ষণ সময় তুমি নদীর ওই পারে গিয়ে পৌঁছাইছো। এই ক্ষেত্রে টাইমটা আমরা কিভাবে বের করতে পারি? যেহেতু এটা 90 ডিগ্রি, তাহলে টি সমান সমান জানি ডি ডিভাইডেড বাই ইউ সাইন 90 ডিগ্রি সকল ক্ষেত্রের জন্য হয়, মানে ইউ সাইন আলফা সকল ক্ষেত্রের জন্য হয়। এই ক্ষেত্রে আলফাটা তো 90 ডিগ্রি, তাহলে ডি ডিভাইডেড বাই ইউ সাইন 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আসছে টি সমান সমান হচ্ছে ডি ডিভাইডেড বাই ইউ। তো ডব্লিউ ইন্টু ডি ডিভাইডেড বাই ইউ, এটা হচ্ছে আমাদের এস। আর ডব্লিউ এর মানটা কত? রুট ওভার হচ্ছে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইন্টু ডি বাই ইউ। এটা হচ্ছে আমাদের সরণটা কতটুকু লাগছে সেইটা, ঠিক আছে? যে ওই যে বললো না যে ভাই তাহলে দূরত্ব তো আর ডি হবে না, দূরত্ব ডি হওয়ার দরকার নাই, তো দূরত্বটা হচ্ছে এখান থেকে এস হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওকে, দূরত্বটা এস হয়ে যাচ্ছে। ওকে, জোস। এইবার তাহলে দেখো আরেকটা প্রশ্ন আছে এরকম, সেটা হচ্ছে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কত? দেখো যে ভাই আমি হচ্ছে বিপরীত বিন্দুতে রওনা দিলাম, আমি কি করলাম, এই দিক বরাবর আমাদের আছে স্রোতের বেগ, আর এই দিকে আমি রওনা দিছি নৌকার বেগ নিয়ে, এটা ইউ, এটা হচ্ছে ভি, এবং এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। সো তাহলে আমরা যখন এই দুইটার লব্ধি ইউ আর ভি এর লব্ধি ডাব্লিউ দেখছি, তখন কিন্তু আমি দেখো পার বরাবর কোথায় গিয়ে পৌঁছাচ্ছি, পার বরাবর কিন্তু এইরকম একটা জায়গাতে গিয়ে আমি পৌঁছাবো, তাই না? এই দূরত্বটা কত, এটা যদি এস এক্স বলি, এই দূরত্বটা কত হবে সেটা আমি বের করতে চাচ্ছি। সো তুমি এটাকে চাইলে আমাদের যে পিথাগোরাসের সূত্র আছে সেটা দিয়ে করে ফেলতে পারো, যে ভাই এইটা হচ্ছে ডি ছিল, আর এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা আপনি একটু আগে বের করলেন, তাহলে এই অতিভুজের দৈর্ঘ্য জানি, লম্বের মান জানি, তাহলে ভূমির কত, এটা আমরা ইয়া দিয়ে বের করে ফেলবো, পিথাগোরাস দিয়ে বের করে ফেলবো। বুঝছো তো? পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, পার তো এটা ছিল। তো আমি যখন সোজা রওনা দিছি তখন তো আমি আর বিপরীত বিন্দুতে পৌঁছাচ্ছি না, আমি একটু ডান দিকে সরে যাচ্ছি। তো এই ক্ষেত্রে দাঁড়াও, ডাব্লিউ সমান ভি টু মাইনাস ইউ টু কেন বলছো এখানে? না না না, এই ক্ষেত্রে দেখো ওই সময় মাইনাস কেন হয়েছিল একটু বোঝো। ওই সময় তো অ্যাঙ্গেল ছিল 120, ওই সময় অ্যাঙ্গেল ছিল কজ ইনভার্স কজ আলফা সমান সমান মাইনাস ভি বাই ইউ ছিল সেই সময়টাতে। যখন আমরা সোজা পার হতে চাইছিলাম তখন আলফার মানটা ছিল এই রকম, কিন্তু এখন তো আমাদের আলফার মানটা 90 ডিগ্রি। তো এই কারণে যখন দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তখন ডব্লিউ তো আমি নরমাল সূত্র দিয়ে বের করে ফেলছি এখানে। তুমি দেখো রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv cos 90 ডিগ্রি, সেটার মান কত হবে? জিরোই হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওইটাই। ওকে, সো তাহলে এখানে মাইনাস টাইনাস কিছু না, এটা ঠিক আছে, পারফেক্ট আছে। কারণ এটা আসছে কোত্থেকে, ডাব্লিউটা আসছে কোত্থেকে, এই ডাব্লিউটা আসছে কোত্থেকে, রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv cos 90 ডিগ্রি। এখন তো আমরা 90 ডিগ্রিতে রওনা দিচ্ছি, এখন তো আমরা সর্বনিম্ন দূরত্বে যাচ্ছি না। ওকে, তো দেখো পার বরাবর অতিক্রান্ত দূরত্ব মানে ছিল এই এক্স অক্ষ বরাবর কত দূরত্ব যাবে।
তাহলে দেখো এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব সমান সমান কি হবে? এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর বেগ ইনটু টি। এখন ভাই এক্স অক্ষ বরাবর কোন কোন বেগ থাকে? এক্স অক্ষ বরাবর আমাদের নরমালি যদি আমি এটাকে জেনারেলাইজড ভাবে লিখি, বা এই ক্ষেত্রের জন্যই লিখি, জেনারেলাইজ ভাবে দরকার নেই, এই ক্ষেত্রের জন্য আমাদের এক্স অক্ষ বরাবর বেগ কোনটা আছে? ভি আছে, ইনটু হচ্ছে টিটা কত? টি সমান আমরা জানি ডি ডিভাইডেড বাই ইউ সাইন 90 ডিগ্রি, এই ক্ষেত্রের জন্য, কারণ 90 ডিগ্রি কোণে যাচ্ছে। তাহলে ডি বাই ইউ, তাহলে দেখো এটাও কিন্তু এস এক্স এর ভ্যালুটা আসবে, এস এক্স সমান সমান ভিডি ডিভাইডেড বাই ইউ। ভাই এগুলো প্রত্যেকটা কিন্তু ম্যাথ, বিশ্বাস করো। তুমি ভি এর একটা মান বসায় নাও 6 কিলোমিটার পার আওয়ার, ইউ এর একটা মান বসায় নাও 10 কিলোমিটার পার আওয়ার, একই কথা। তুমি এখানে ডি এর একটা মান বসায় নাও, তোমার প্রশ্নের মধ্যে কি কি দেয়া থাকে? ইউ দেয়া থাকে, ভি দেয়া থাকে, ডি দেয়া থাকে। ঠিক আছে? আর প্রশ্ন অনেক ভাবে আসতে পারে, অনেক ভাবে আসতে পারে, তোমাকে মাথা খোলা রাখতে হবে, জিনিসগুলা বুঝে মাথা খোলা রাখতে হবে। ঠিক আছে? কারণ প্রশ্ন অনেক ভাবেই ঘুরায় পেঁচায় দিতে পারে। তুমি যদি কনসেপ্ট গুলা বুঝো, কেন হচ্ছে, কি কারণে আসলো, তাহলে তুমি সবই অ্যান্সার করতে পারবা। এটা কিন্তু 9-10 এর মতন ওই যে ধরো জেনারেল ম্যাথ না, যে ভাই বই থেকে এতগুলা ম্যাথ করে গেছি, এই ম্যাথ গুলাই হুবহু তুলে দিবে পরীক্ষার মধ্যে। এই চিন্তা করলে এখন বছর হবে না। তোমাকে প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে পড়তে হবে, এবং টপিক যা আসছে সেগুলোর সাথে রিলেট করে যা বুঝছো সেগুলাকে অ্যাপ্লাই করতে হবে। ইউ এক্স কোনটা? এক্স অক্ষ বরাবর বেগ, আমি লিখে দিচ্ছি। ইউ এক্স মানে হচ্ছে নৌকার এক্স অক্ষ বরাবর বেগ, নৌকার এক্স অক্ষ বরাবর বেগ। ঠিক আছে? নৌকার এক্স অক্ষ বরাবর বেগ। ওকে, এবার আসো তোমাদের জন্য আরেকটা প্রবলেম আমি দিয়ে যাই। সেটা হচ্ছে যদি আমাদেরকে বলে আমি রওনা দিছি এই দিক বরাবর, এটা হচ্ছে ইউ, এবং এইটা হচ্ছে আমাদের ভি, এই মাঝখানে অ্যাঙ্গেলটা আলফা, তাহলে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব এখন কত হবে? পার বরাবর অতিক্রান্ত দূরত্ব এখন কত হবে? এস এক্স, সেটা হবে হচ্ছে এক্স অক্ষ বরাবর টোটাল বেগ ইনটু টি। বলতো এক্স অক্ষ বরাবর এখন কোন কোন বেগ আছে? ইউ এর বলতো এক্স অক্ষ বরাবর একটা উপাংশ আছে না, ইউ কজ আলফা। তাহলে ইউ এর যে বেগটা আছে সেটা হচ্ছে ইউ কজ আলফা, প্লাস এক্স অক্ষ বরাবর স্রোতেরও বেগ আছে ভি, ইনটু টাইম কত? ডি ডিভাইডেড বাই ইউ সাইন আলফা। টাইমের ইকুয়েশন তো সবসময় এটা। তাহলে টি হচ্ছে নদী পার যদি হয়ে যায়, তাহলে ডি ডিভাইডেড বাই ইউ সাইন আলফা এখানে হবে। আর ইউ এক্স মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর মোট বেগ, এক্স অক্ষ বরাবর মোট বেগ, মোট বেগ, যে এটা হচ্ছে ইউ এর এক্স অক্ষ বরাবর বেগ কত? ইউ কজ আলফা, এবং এক্স অক্ষ বরাবর স্রোতের বেগ ছিল ভি। সো এই দুইটা আলটিমেটলি এটাই কিন্তু আমাদের পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। ওকে, সো আশা করি বুঝতে পেরেছো আমাদের আজকের যে ক্লাস, এই টাইপটা দ্বারা কি বলছে যে ভাইয়া এটা কি সর্বনিম্ন সময়ের? না না না, এটা তো এরকম কোন রওনা দিলে কি সর্বনিম্ন সময় যাবে না, এটা র্যান্ডম একটা কোণ। যদি বলে দেয় যে স্রোতের বেগের দিকের সাথে নৌকাটা 30 ডিগ্রি কোণে রওনা দিছে, তাহলে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব বের করো। যদি বলে তাহলে সময় বের করো কত, সময় কত, এই যে ডি বাই ইউ সাইন আলফা বসাই দিবা, সময় কত। ঠিক আছে? তো এইভাবে করে বের করতে পারো। সো অনেক বেসিক আছে ক্লাসটার মধ্যে ভাই, বেসিকে ভরপুর। জাস্ট তোমাকে যেটা করা লাগবে, একটু টাইম দিয়ে লাগলে আরেকবার দেখো, কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যে ভাই জিনিসগুলা সহজ, মোটেও কঠিন না। যদি এটা ভালো মতন বুঝতে পারো, তাহলে অঙ্ক করা কিন্তু তোমার জন্য একদম পানি ভাত সহজ হয়ে যাবে। ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে। আর নেক্সট ক্লাসটাতে যাওয়ার আগে অবশ্যই এখন 5 থেকে 10টা মিনিট একটু সময় নিয়ে পুরো ক্লাসটা প্লিজ একবার দেখো, কারণ তুমি মাত্র শিখছো। এখন যদি পুরাটা একবার এই মুহূর্তে রিভিশন না দাও, সব কিন্তু ভুলে যাবা। তো এই জন্য এই মুহূর্তে এখনই একবার পুরাটা রিভিশন দিয়ে দাও। থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য ধরে পুরাটা সময় থাকার জন্য। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে আসার আগে অবশ্যই আরেকবার রিভিশন দিয়ে এসো। দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।